শ্বশুরবাড়ির লোক। তাদের সামনে প্রিয় উঁচু মাথা নুইয়ে গেল লজ্জায়, সংকোচে। প্রিয়া আদুরে স্বরে ডেকে আয়ুষের পাশের চেয়ারে বসিয়ে দিল। রাশেদা মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কিরে শ্রেয়া কই? প্রিয় ভরকে গেল। মায়ের মুখে শ্রেয়ার নামটা কর্ণধার হওয়া মাত্র ওর সঙ্গে সঙ্গে চমকপ্রদন দেখল আরো কয়েকটা মুখ। প্রথমত আয়ুষীর গলায় সদ্য পান করা পানি আটকে গেল। বহু কষ্টে ঢোক গিলে চক্ষুদয় বিদ্যাকার করে ফেলল। মনে পড়ে এটা তো তার ভাবির নাম। প্রিয় আমতা আমতা করে জবাব দেয়, ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু, শরীর একটু আধটু খারাপ লাগছে, তাই নিচে আসেনি। তুর্যর চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। পিউর কথাটা শ্রবণ না হতেই তুর্যর আচমকা উঠে যাওয়ায় হতভম্ব সবাই। মেয়রিমা উত্তেজিত স্বরে বলে উঠলেন, কি হলো, খাবি না? মেয়রিমার দিকে তাকালো না তুর্য, সোজা দৃষ্টি ফেলল পিউর বাবার দিকে। নম্র ভদ্রতা বজায় রেখে বলল, খিদে ফুরিয়ে গেছে আঙ্কেল, কিছু মনে করবেন না, একটা জরুরি কাজ পড়ে গিয়েছি, হঠাৎ মেসেজ আসলো, এখনই যেতে হবে, রাতে আসবো। এক দণ্ডবার উপস্থিত থাকলো না প্রিয়দের বাড়িতে। বড় বড় পা ফেলে বাইরে আসা আনন্দমহল ছেড়ে। নিজে ড্রাইভ করতে পারে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ির পিছনে উঠে বসলো। ড্রাইভার মোতালেব দেখলো দুর্যোর অগ্নিময় দুচক্ষু, ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করলো, পাগলা গারোতে মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছি। অ্যাক্সিডেন্ট নয়, হৃদয়ের যন্ত্রণায়। দুর্য বিরক্তি ভরা কণ্ঠের উল্টাপাল্টা কথা শুনে মোতালেব তাজ্জব হয়ে চেয়ে রইল কয়েক পলক। কিছু সময় মুহূর্তে গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারাদিন রাত পড়ে আছে পরিণয়ে ঘটিত আলোচনায়। মেয়রিমা রুমে এসে চুপ করে বসে রইলেন। হাসপাস অবস্থা ওনার। তুর্য হাত কিভাবে কাটলো সেটা বলেনি, তার উপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কি চলছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তুর্য অনেক দ্রুত, জীবন হিসেব নিকেশ বড্ড পটু। নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্য হয়ে ঘুরছে। যা করার তাড়াতাড়ি করতে হবে, যে করে হোক ছেলেটার জীবনটা গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতোই দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গণ্ডি পেরিয়ে যেতে দিবে না তিনি। প্রিয় আয়ুষের সাথে অহমিকা ও তুর্য জুটি বেঁধে দিবে বলে ঠিক করলেন। কিন্তু তার আগে পুরনো আবেদনকে সারতে হবে। কাজে এর একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনলেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন, কণ্ঠে প্রবল আক্রোশ। এখানে কি করছো তুমি? প্রিয়কে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবন বসত গড়ার চেষ্টা করছো? শ্রেয়া ভেবেছিল চুপিসারে সব হজম করবে, পারল না। নিজের ধৈর্যের সীমানা অতিক্রম করে বলল, বসত গড়লে আমাকে ঠেকানোর সাধ্য আদৌ আছে আপনার? আপনার প্রথমেই বোঝা উচিত ছিল যে আমি যেহেতু আপনাদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। কোন ভিত্তিতে আমাকে সব বলেন? আমার স্বামীর ওপর যে আমার হক আছে। কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম। তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানোটা স্বার্থপর বইকে আর কিছুই না। যার খারাপ সময় আমি থাকতে পারিনি, তার ভালো সময় আমার প্রাপ্য নয়। মেয়রিমা বাঁকা এসে বললেন, আসলে তুমি ডিজার্ভ করো না। পরে একমাত্র অহমিকা তুর্য বিয়ের কথা জানি না। যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পরের দিন সে পাগল বলে তুমি ওকে ছেড়ে পালিয়েছো, তাহলে ঘৃণা করবে। কারণ ঘৃণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে, মেয়েটার ভালোবাসার স্বার্থ নেই। আমি ওকে আমার ছেলের জীবনে চাই। শোনো, ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি। সাইন করে দিবে। যে সম্পর্কের সূচনা তুর্য অগোচরে হয়েছে, তার সমাপ্তিও ওর অগোচরেই হবে। অধিকার না দেখানোর বিষয়টা ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল। কিন্তু ডিভোর্স? আয়ুষী ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে বিছানার উপর বসে থাকা শ্রেয়ার দিক। মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে। মস্তিষ্ক ফাঁকা, বুদ্ধি লোপ পেয়েছে। আকস্মিক পরিচিত মুখ দেখে হতবিলম্ব সে। টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলল, তুমি তো শ্রেয়া ভাবি, তাই না?
নিঃসংকোচন উত্তর শ্রেয়ার। কোথায় ছিলে এত বছর? বিয়ের পরের দিন সকালে চলে গেলে কেন ভাবি? শ্রেয়া আর চোখে প্রিয়র মুখের দিকে তাকালো। কোনো হেলদোল নেই তার, যেন এমন কাণ্ড কথাবার্তা শুনে সে মোটেও অবাক হচ্ছে না, উল্টো চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং। প্রিয় কি সব জানে? নয়তো এত আয়সী ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন? আয়ুষী শ্রেয়ার সামনে বসলো, বলল, তুমি ভয় পেয়ে পালিয়ে গেছিলে ভাবি? ভাইয়া সেদিন মেরেছিল বলে? জানো ভাবি, ভাইয়া এখন সুস্থ হয়ে গেছে। কয় মাস হবে? কিন্তু মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী। প্রিয় ওর নিশ্চুপ মুখ দেখে গলা উঁচিয়ে প্রশ্ন করে, কিন্তু কি আয়ুষী? ভাইয়ার পাগল হওয়ার পর কোনো মুহূর্ত মনে নেই। ভাইয়া তো এটাও জানে না সে বিবাহিত। চাচি চাই না ভাবির সম্পর্কে, বিয়ের সম্পর্কে ভাইয়া জানুক, কারণ ভাবি ভাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে। এত বেশি কষ্ট পেয়েছে চাচি। সবার তিক্ত কথায় কেঁদেছে অনেক। আমাদের বোঝ হওয়ার পর চাচিকে কখনো এত কাঁদতে দেখিনি, এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না। একমাত্র সবাই যখন তুর্য ভাইকে পাগল বলে নানান এটু কথা শুনিয়েছিল, চাচি সহ্য করতে পারিনি। তুমি কি সত্যি ভাইয়ার পাগল রূপ দেখে পালিয়েছিলে ভাবি? আয়ুষী মলিন মুখে এক পলক চাইল, নিষ্পর স্বরে বলল। শ্রেয়া বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। সবাই ঘুরে ফিরে তাকে কেনই একই প্রশ্ন করে। লজ্জা লাগে ওর, ভীষণ পাষাণ মনে হয় নিজেকে। কি করে পারলো সেদিন চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে? না আসলে আজকের গল্পটা হয়তো সুন্দর হতো, ভিন্ন হতো। কিন্তু প্রিয় পরিস্থিতি সামলাতে বলে উঠল, তোহাস ভাইয়ের কি খবর? কথা হয় তোমাদের সাথে? ভাইয়ের সাথে হয়, আমি কথা বলেছিলাম 2-1 বার। ভাইয়ার একটা মেয়ে হয়েছে। আয়ুষ ভাইয়া বলেনি তোমাকে? না, 5 বছর কেটে গেল। বাংলাদেশে আসবে না আর? যতদিন না চাচি আরিয়ানা ভাবির প্রাপ্য সম্মানটুকু দিয়ে না নিয়ে আসবে, ভাইয়া চৌধুরী বাড়িতে পা রাখবে না। ওদের কথোপকথনের মাধ্যমে শ্রেয়া ঠের বুঝতে পারল তুর্য বড় ভাই আছে। হয়তো কিছু মনোমালিন্যের দরুন বাড়ি থেকে দূরে থাকেন, আলাদা বউ সন্তান নিয়ে। শ্রেয়া ভেবেছিল আজ রাতেই ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কারণ রাত নাগাদ ডিভোর্স পেপার রেডি যাবে বলে জানায় মেহরিমা। সে ডিভোর্স দিতে চায় না, কোনো ক্রমেই নয়। তাই এখান থেকে মেহরিমা চক্ষুশূল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো। রুমে এসে প্রিয়কে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে। তখনই আচমকা আগমন ঘটে আয়ুষীর। ভয় হচ্ছে শ্রেয়ার প্রচন্ড। যদি এক এক করে কথার মাধ্যমে তুর্যর কর্ণকুহরে পৌঁছায় ও তুর্যর বউ, তাহলে লোকটা সবকিছু শুনে নিশ্চিত ওকে ঘৃণা করবে, বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে। চাইলেও অতীত চেনে নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা মিলবে না। সত্যি বলতে ও স্বার্থ পরের মতোই কাজ করেছে, পারবে না ওর স্বামীর ঘৃণা সহ্য করতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয় যেহেতু শুরু থেকেই সব জানে আর চট্টগ্রামে ওর সাথে দেখা আশ্রয় কোনো কিছুই কাকতালীয় নয়, তাই শ্রেয়া আর বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছুই পেল না। এই মুহূর্তের এই ইট পাথরের সহজ ছাড়তে হবে। নিজের জীবন শুভ্র বলে অন্যেরটা কি রঙিন হওয়া দোষের? একদমই না। তুর্য ছাড়া জীবনে রংধনু আসুক, শুভ্র প্রয়সী দিনা। শ্রেয়া আলমারি খুলে সঙ্গে আনা 2 সেট জামা গোছাতে শুরু করলো। আয়ুষী প্রিয় স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। পরক্ষণেই ব্যতিব্যস্ত হয়ে প্রিয়া উঠে আসে, কণ্ঠে প্রবল অস্থিরতা। কি করছিস তুই শ্রেয়া? শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়লো। চোখে জল টলমল করছে ওর। আঁখি বুঝলেই বুঝি গড়িয়ে পড়বে অশ্রুকণারা। বাহ্যিকভাবে শত্রু থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা ওর হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অবনীলায়। অভ্যন্তর যদি এতই মেদিনীর নির্দয় কঠোর মানুষগুলো দেখতে পেত, তাহলে চোখে বিধত কতটা পড়ছে হৃৎপিণ্ড, কত হাহাকার ধ্বনি তুলছে প্রিয় মানুষকে পাওয়ার আশায়, মিলনের তৃষ্ণায়। অষ্টদয় চেপে শ্রেয়া কান্না সংবরণ করে নিল। কাট কাট কণ্ঠে বলে উঠল, আমি ফিরে যাব প্রিয়। এইভাবে কতদিন বন্ধ করব কোচিং সেন্টার? তোর সামনের সপ্তাহে বিয়ে, হাতে আরো 3টে দিন। এতদিন এখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি? তুই বলতো। তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতে সামলাতে হবে।
আমার যে কোনো আপনজন নেই রে। আমার ভরসা, আশ্রয়স্থল সব কিছুই আমি। একদম আটকাবি না আমাকে। তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে। আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে। প্রিয় সোজাসাপটা প্রশ্ন করলো। শ্বশুর বাড়ি থাকতে, স্বামীর থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস? আপনজন থাকলেই কি সবাই আপন হয়ে যায়? আলতো এসে পাল্টা প্রশ্ন করে শ্রেয়া। প্রিয়র উত্তরে ধৈর্য না ধরে পুনরায় বলে উঠল। ফুপু খালারা এই শহরের বাসিন্দা, তাদের রক্ত আমার দেহে বহমান। তবু কি তারা আপনজন হতে পেরেছে? আর তুর্য স্যার তো জানেই না যে আমি ওনার বউ। কোন ভিত্তিতে খুঁটি গড়ব আমি, যেখানে ভিটে মাটি নরম? আসি, 3 দিন পর ফিরে আসবো। তবে এতদিন এখানে দম হাতে নিয়ে 1 সেকেন্ডও থাকা সম্ভব না আমার পক্ষে। মন খারাপ করিস না রে। আমার তরফতে আয়ুষ ভাইয়াকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোটখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস। বিশাল বড় আকারে দিতে পারলাম না, কেননা সুখের ন্যায় আমার শব্দভাণ্ডারেও শব্দের বড্ড অভাব। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে ঝাঁজ নেমে এসেছে। অন্তরিক্ষে থোকা থোকা কৃষ্ণচূড়ার ন্যায় লাল রক্ত জমাট বেঁধেছে যেন। জানান দিচ্ছে ঘরে ঘরে রোশনাই জ্বালায় সময় হয়েছে। রাশেদা, প্রিয়র দাদি, প্রিয়র বাবা সবাই কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া। কারণ সৌরভ দেখিয়েছে আগামীকাল ওর খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে, না গেলে চাকরিটা আর টিকবে না। প্রিয়র বাবা তো বলেই বসলেন, আমার মেয়েকে আমি পালবো, তোর কেন চাকরি করতে হবে? এত একরোখা জেদি কেন তুই? নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলার নাগাল পেয়ে শ্রেয়ার ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আমার বাবা মার জীবনটা কেন এত অগোছালো ছিল? কেন সুন্দর পথের পথিক আমি হতে পারলাম না? আটকাবেন না আমাকে স্বাবলম্বী হতে। পরনির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত। প্রিয়সহ আসার জন্য জেদ ধরল, কিন্তু বিয়ে নামক নিয়মবিধিতে করা বাঁধনে বাধা পড়ল সে। তবুও সকল বাধা অতিক্রম করে আসতে উদ্যত হয়। শ্রেয়া কোনো রকমে বুঝিয়ে মিনতি করে মেয়েটাকে রেখে আসে। ও চায় না ওর মতোই প্রিয় চৌধুরী বাড়ির সদস্য চোখে তিক্ত হয়ে উঠুক। বলে তো গিয়েছে প্রিয়কে আবারও আসবে, কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছেটা শ্রেয়ার প্রায় নিভু নিভু। আজ বাস ছাড়তে 2 ঘন্টা দেরি হলো। কেন একটা সমস্যা দেখা দিয়েছিল বাসে। শ্রেয়া আলসেমি করে আর অন্য বাস সেন্টারে যায়নি। এখন বাস ছেড়ে দেওয়ার পালা। ঘাট তেরা একটা অভ্যেস আছে ওর, যেই অভ্যেসকে অনভ্যেসে পরিণত করতে গিয়ে শ্রেয়া প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই একে ঘাট তেরা বললে ভুল হবে না, এবং তা হলো বাসের উঠতেই মাথা ব্যথার যন্ত্রণা। যেই কারণবশত শ্রেয়া বাস যখন ছেড়ে দেওয়ার পালা তখনই উঠল, বসলো জান্নাতধারী সিটে। দৃষ্টি বাহিরে নিবদ্ধ করতেই পাশের সিটে কারো উপস্থিত টের পায়। চোখ ফিরিয়ে পাশে দেখতেই চোখ ছানা বড় ওর। দৃষ্টি স্থির মানুষটার চেহারার দিকে। বাসের অল্প অল্প আলোতে স্পষ্ট চেহারায় গম্ভীর ভাবটুকু। শ্রেয়ার মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে এলো, স্যার আপনি? কেন, বাসে থাকা নিষেধ? না মানে আপনি চট্টগ্রাম যাবেন? জানি না, তুমি ঠিক করে দাও আমার গন্তব্য। তুর্য মোবাইল স্ক্রিনের দিকে দৃষ্টি রেখেই গম্ভীর স্বরে বলল। তুর্যর কণ্ঠে বিরক্ত ভাব। শ্রেয়ার মনে হচ্ছে সে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তুর্য এখানে কেন? নিজেদের গাড়ি থাকতে বাসে? হৃদয় স্পন্দনের গতি বেড়ে চলেছে শ্রেয়ার। চমক চেপে বসে রইল সিটে। পারে না মেয়েটাকে বাস থেকে ভেঙে বাইরে চলে যায়। তুর্য দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘেরান ওকে ক্রমক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধরালো। মাথায় যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হারে বেড়েছে। স্পন্দন ক্রিয়া অস্বাভাবিক, নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যর এক হাত কিছু সময় পর ওর এক হাত ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, বাসের সিট কি ছোট বানানো? নয়তো না চাইতেই কেন স্পর্শ লাগছে বারংবার? এইভাবে চলতে থাকে হয়তো হার্ট অ্যাটাক হতে দেরি নেই শ্রেয়ার। তুর্য মোবাইলটা পকেটে পুরে সিটে মাথা এলিয়ে দিল। সেই অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নিমেষেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যর দিকেই চেয়েছিল, পলকহীন। কি সুন্দর বাহিরের আলো এসে
ঠিকরে পড়ছিল লোকটার ফর্সা চেহারায়। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারতো তবে বলতো, আপনার আর আমার সম্পর্কটা পবিত্র, তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতেই তুর্য ফিচেল হাসে, লঘুস্বরে বলল, দেখার পালা চুকেই ফেলেছো। শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপল, লজ্জায় নুয়ে যাওয়ার উপক্রম। নিজের চোখ জোড়া সংযত করতে পারল না কেন? স্যার কি ভাবছেন? এমনিতেই লোকটা ওকে কটু বাক্য শোনার একটা সুযোগও হাতছাড়া করে না। ভাবনায় মগ্ন হতেই তুর্যর ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ। মুখ মলিন দেখাচ্ছে কেন? জবাবের প্রতীক্ষায় চেয়ে তুর্য তুরুক দৃষ্টি তাক করে রেখেছে। চোখের কালো কুচকুচে মনিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে। এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবুও উত্তর পায় না। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দিব। বেয়াদব মেয়ে, সবসময় তর্কের বেলায় এক পায়ে খাড়া থাকে। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয়। যত্ত সব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পুনরায় বলল, মাথা ব্যথা করছে? এবার মুখ খুলে শ্রেয়া ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো। জি। তুর্যর সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কি যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো, মাঝখানে হওয়ায় কথার আওয়াজও এখানে পর্যন্ত আসছে না। তারপর প্রায় আধ ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামাতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া, সে কি চলে গেল? আবার বাসও ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি, বাজারে সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় মিনিট 4 পর। বাস ড্রাইভারের সাথে আবার সংক্ষিপ্ত কথোপকথন সেরে ওর পাশে এসে বসলো। একটা পানির বোতল ও ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। শ্রেয়ার পুরো দুনিয়া থমকে উঠল মুহূর্তেই। চলন্ত বাসও যেন থেমে গেছে। তুর্যর জন্য বাস থামিয়ে ওষুধ এনেছে কেন? এত দরদ, এত যত্ন। পরক্ষণেই ওর মন গড়া সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজা সাপটা তুর্যই দিয়ে দেয়। নির্লিপ্ত কণ্ঠে বলল, পানির তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা, তাই মানবতার খাতিরে ওষুধও নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে পুষে রেখো না। হ্যাঁ, আমি সার মানুষ, একটা মায়া কাজ করেছে সাথীর প্রতি, বুঝলে? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি। দূর হতে সদূরে থই থই করছে অন্ধকার। শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটিকে বলতে পারছে না, আর জানলে হয়তো লোকটা রাগে ওকে ভস্ম করে দিতে কুণ্ঠাবোধ করবে না। যেই গম্ভীর, কাঠখোট্টা, তেতোধাজের লোক, ওর ইতস্তত অনুভব হচ্ছে এটা বলতে। ভুলবশত বাসের ঝাঁকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার। এটা বললে হয়তো তুর্য ওকে মশলা ভেবে ইচ্ছে মতোই শিল নোড়ায় পিষবে, তারপর শরবত বানিয়ে গিলে ফেলবে। ছি ছি, কী সব ভাবছে সে ভয়ের তাড়নায়। বলার কি দরকার? ও তো লিপস্টিক ব্যবহার করেনি, তাহলে না হয় বোতলের দাগ লেগে থাকতো, প্রমাণও মিলত। তবে শ্রেয়ার অন্তঃস্থল করা নাড়ছে। অধীর আগ্রহের প্রতীক্ষায় আছে কখন মানুষটা বোতল থেকে পানি বার করবে, কখন ওর ওষ্ঠের ছোঁয়া তুর্যর ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরক্ষণে শ্রেয়া নিজের সকল ভাবনা কল্পনার ইতি টেনে সিটে ঘাপটি মেরে বসে রইল। এসব ভাবনা ওর জন্য নিষেধ। বহুকাল পূর্বের ন্যায় হৃদয়পথে এলোমেলো অনুভূতিদের বিচরণ পুনর্বার চায় না ও। এই অবিন্যস্ত অনুভূতিরা যেন ওর হৃদয় কুঠিরে বসবাস করে, অস্থির করে তুলে সমগ্র সত্তা, বাড়িয়ে দেয় মানুষটার চাওয়ার আদম্য ইচ্ছে। বোতলে মুখ লাগিয়েছ? শ্রেয়া ধরবর করে উঠল তুর্য লুহুস্বর শুনে। বিস্ফোরিত তেন্দ্রনয় মেলে মাথা নাড়িয়ে বলল, মানে? তুর্য তির্যক চাহনি নিক্ষেপ করে আধারে শ্রেয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো। বাসের সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। সবাই নয়, কোনো কোনো কপত কপতি মগ্ন প্রেমময় বাক্য বিনিময়ে। কিছুক্ষণ আগেই শ্রেয়া দেখেছে একটা মেয়ে পাশের ছেলেটার
কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। বিতৃষ্ণায় ভরে উঠেছিল বুকটাও। এটা ভেবে পাশের মানুষটাও ওর জন্য বৈধ হলেও কাঁধে কিংবা বুকে মাথা রাখার অনুমতি নেই। অনুমতি অনেক দূরের শব্দ। লোকটা তো নিজের বউই চিনে না, বিয়ের সম্পর্কও জানে না। কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে শ্রেয়া এখন ভয়ে আছে। তুর্য কি ওকে মুখ লাগিয়ে পানি পান করতে দেখে ফেলল? তাকে কিছু বলতে না দেখে শ্রেয়া গলা শুকিয়ে এলো। আবছা আবছা আলোয় চোখে পড়ল তুর্য বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে। শুকনো ঢোক গিলল শ্রেয়া। ওর দিকে পানির বোতলটা বাড়িয়ে দিয়ে তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি বলে মেনে নিলাম, আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না। সবাই তোমার স্যারের মতো দয়াবান হবে না। লজ্জায় মিয়ে গেল শ্রেয়া। তুর্য থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখলো। ইস, দেখে ফেললেন স্যার, মনে মনে বলে নিজেকেই গালাগাল করতে লাগলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। তুর্যর অত্যাধিক সন্নিকটে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে। চোরা দৃষ্টিতে তাকালো পাশে। তুর্যের হাতে ধরা পড়ে গেল তৎক্ষণাৎ। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বোধ্য হেসে বলে উঠল, তোমার লিপ বামের ঘ্রাণটা খুব সুন্দর। বোতলে মুখ না লাগালে হয়তো নাসারন্থে ঘ্রাণটা প্রবেশ করতো না। মস্তিষ্ক জানান দিত না পাশের মেয়েটার অদর স্পর্শ লেগে আছে এখানে। কিন্তু আফসোস, ততক্ষণে আমার উষ্ঠদয় ছুঁয়ে ফেলেছে সেই স্থান। শ্রেয়া এতক্ষণ বুঝতে পারলো তুর্য না জেনেই মুখ লাগিয়ে খেয়ে ফেলেছিল, আর আগের প্রশ্নটা এমনিতেই করেছিল জানার জন্য। লজ্জায় এখন ওর মরি মরি অবস্থা। যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে। লিপস্টিক না হোক, লিপ বাম তোকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে। মৃদু কণ্ঠে উচ্চারণ করে, সরি স্যার। তুর্যর চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠল, তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলছো? শ্রেয়া হক চকালো, ভরকে গেল। প্রতিটা ভুলেই সরি বললেও একটা ভুলের কখনোই বলা হয়নি, কখনো হবেও না। মনে মনে আওড়ালো, আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার। এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সঠিক জবাব নেই তার কাছে। তাই এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোড়ার করুণ দৃষ্টি বাইরে নিবদ্ধ করে। কানে আসে রিংটনের তীক্ষ্ণ শব্দ, সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর, ইডিয়েট। শ্রেয়ার কপাল কুঁচকে গেল। এটা কি ওকে বলল তুর্য? আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার জল জল করছে। কোনো নামেই সেভ নেই। তার মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তুর্য। হতে পারে আবার ওকে, বলা তো যায় না। সাংঘাতিক একটা লোক। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। শ্রেয়া একবারও ঘুমালো না বাসে, অথচ ওর চোখ ব্যথা করছিল তন্দ্রায়। ঘুমালে যদি তুর্যর উপর গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না। গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক। মৃদুমন্দ হাওয়াও বইছে, তবুও তাতে কুলাচ্ছে না, কমছে না উত্তাপ। তুর্য একটু পর পর বলছে জানলা থেকে সরে বসতে, কারণ সে নাকি বাতাস আসতে বিঘ্ন ঘটাচ্ছে। শ্রেয়া বিস্মিত, হতবাক। ঠাওর হলো তুর্য এইসব বাসে যাত্রার অভ্যস্ত না। হয়তো নতুন যাত্রী বাসে মাথায় ঢুকছে না। এসি বাস গাড়ি ছেড়ে এরকম বাসে কেন আসতে গেল তুর্য? ভীষণ খারাপ লাগছে ওর মানুষটার জন্য। বাসের জ্বলন্ত বৈদ্যুতিক বাতিতে ওর ব্যথিত চোখে বারবার অবলোকন করছে তুর্যর ফর্সা মুখের রক্তিম হাল। মনটা বিষিয়ে উঠছে। একটা সময় অত্যাধিক ব্যথা অনুভব করলেও সে সেরে এসেছিল তুর্যকে। তখন বক্ষস্থলে এক কম্পনও হয়নি, আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে। তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে? কথাটা নিছক। শ্রেয়া নিজ মনে বলল, দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিক, তা মানুষের মন ভেদে। আর কাছে এলে যন্ত্রণা বাড়ে, প্রিয় মানুষটাকে পাবো না বলে। জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো, অগোছালো। নয়তো মানুষ প্রিয়জনের কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায়, কিন্তু শ্রেয়া, সে তো কাছে থেকেও যোজন যোজন দূরত্ব অনুভব করে, আগলে দগ্ধ হচ্ছে। এর চেয়ে দুটো দেহের দুজনাকার নিঃশ্বাসের দূরত্ব বুঝি শ্রেয়। বাস এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। তবে শ্রেয়া ও তুর্য নয়, বাসের গন্তব্য। স্ট্যান্ড থেকে এখন আবার অটো কিংবা রিক্সা ধরে বাসায় যেতে হবে। শ্রেয়া
ভীত সন্ত্রস্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ভালোই রাত হয়েছে। গম্ভীর রাত হলেও বললেও দোষ হবে না। স্ট্যান্ডে বাসের যাত্রীবিহীন তেমন একটা মানুষজন নেই। তুর্য বাস থেকে নেমে কোথাও যেন উধা হয়ে গিয়েছে। শ্রেয়ার সতর্ক মন কোনো রিক্সাওয়ালাকেও ভরসা করতে পারছে না। মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত ও মানুষের দৃষ্টির বাহিরে। এখন কিভাবে যাবে ভেবে খুল হারিয়ে ফেলেছে। না, ভেঙে পড়া যাবে না। ব্যাগ থেকে ছোট্ট একটা ছুরি হাতে নিয়ে নিল। তৎপর একজনের রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল যাবে কিনা জানার উদ্দেশ্যে। যদি লোকটা অর্ধ রাস্তায় গিয়ে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে বুকে ছুরি গেঁথে দিবে। ভাড়া ঠিক করলে 60 টাকা। উঠতে যাবে তখনই কেউ পিছন দিক থেকে অন্য একটা রিক্সায় টিং শব্দ কর্ণধারে পৌঁছায়। থমকে যায় পা। ঘাড় বাঁকিয়ে দেখে রিক্সায় তুর্য। এক পাশে চেপে গম্ভীর স্বরে বলল, আসো। শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে। সত্যি বলতে ভীত হয়ে আছে ও। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না। তবুও মলিন মুখে বলল, স্যার, রিক্সা ঠিক করে ফেলেছি। অনেকে কথা দিয়ে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না? সাথে রিক্সাওয়ালাও তাল মেলালো। তুর্য ঈগল চোখের শুষ্কতায় পরখ করে নিল অবয়স্ক লোকটাকে। এক লাফে রিক্সা থেকে নেমে দাঁড়ালো সে। হাজির হলো শ্রেয়ার অতি নিকটস্থলে। ওয়ালেট বের করে 100 টাকা একটা নোট রিক্সাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলল, এর চেয়ে কম নাকি বেশি? শ্রেয়ার কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে তড়িঘড়ি করে বলে, কি করছেন? আমি দিব আমারটা, আপনি যান স্যার। তুর্য পাত্তা দিল না। আধবয়স্ক লোকটার দিকে চেয়ে গাঢ় স্বরে বলল, কত ঠিক করেছে? 60 টাকা। সমস্যা নেই, পুরোটা রাখুন। আর অন্য যাত্রী নিয়ে যাবেন। এটাও খেয়াল রাখবেন যাত্রীরা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ভালো মানুষের দাম পৃথিবীতে নগ্ন হলেও পরকালে অনেক। থতমত খেয়ে যায় রিক্সাওয়ালা। গলা শুকিয়ে যায় ওনার। তুর্য রিক্সায় উঠে অপেক্ষা করতে লাগলো শ্রেয়ার। উপায়ন্তর না পেয়ে শ্রেয়া উঠে বসলো। চেপে বসলো এক পাশে। তুর্য কণ্ঠে তেজ, ছাত্রী বলে পটেক করছি, এখন পরে গিয়ে বার্ষিকতে বলে বেড়াবে স্যার তোমার কোমর ভেঙে দিয়েছে, ফালতু মেয়ে। শ্রেয়া এবার একটু সোজা হয়ে বসলো। ঝাঁকুনিতে বারবার একদিকে হেলে যাচ্ছে ও। নিমেষেই অনুভব করলো তুর্য এক হাত পিছিয়ে গিয়ে নিয়ে ওর পাশে রাখলো। বাহুতে নয়, রিক্সায় বেঁধে ফেলেছে ওকে বাঁধনে। এই বাঁধনের স্পর্শ নেই। হাতটা ওর গায়ে অব্দিও লাগছে না। বুকে দুরু দুরু শব্দ হচ্ছে ক্রমাগত। চোখ বুজে ফেলল সে। গড়িয়ে গেল এক ফোঁটা ননাত্ম তপ্ত জল। এমন করে কেউ খেয়াল রাখেনি কখনো। রাতের বিশুদ্ধ সমীরণ গায়ে এসে বাড়ি দিচ্ছে। তুর্য সাবলীন কণ্ঠে বলে উঠল, রিস্ক নিতে পারবো না, পরে জেলের ভাত খেতে হবে। শ্রেয়া নিশ্চুপ, বলবে না কিছু। অজান্তেই হোক যেভাবেই হোক স্বামী নামক মানুষটার যত্ন তো মিলছে। জীবনে না পাওয়ার মধ্যে এটা অনেক বড় একটা পাওয়া। 20 মিনিটের পথ পাড়ি দিয়ে রিক্সা এসে থামলো বিল্ডিংয়ের সামনে। শ্রেয়া ভাড়া দিতে চাইলে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্য। তৎক্ষণিক চুপসে গেল সে। তুর্য ভাড়া মিটিয়ে হাঁটা ধরলো ওকে রেখে। আকস্মাৎ হাঁটার গতি থামিয়ে বলে, আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরনো পথটা ছেড়ে না দিতাম। বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার। কি বলে গেল এটা তুর্য? ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় পড়ে রইল। মিনিট করে আধ ঘন্টা অতিবাহিত হলো। চোখ লেগে আসে। কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসলো। দরজা মেলতেই দেখে তুর্য। ইতিমধ্যে স্নান সেরে ফেলেছে সে। ছোট ছোট চুলগুলো ভেজা, মুখটা স্নিগ্ধ। শ্রেয়ার হৃদস্পন্দন থমকে গেল ক্ষণিক সময়ের নিমিত্তে। কণ্ঠে কম্পন, কিছু লাগবে স্যার? তোমাকে লাগবে। তুর্য নির্লিপ্ত নির্বিকার। শ্রেয়ার স্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে। থামানোর জন্যেই আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি বলছেন? বিরক্ত হলো তুর্য। বলল, একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে? ভীষণ ইচ্ছে করছে খেতে, আমি পারি না। পরে মনে পড়ে যায় এখানে আমার পরিচিত বলতে পিও ও তার ফ্রেন্ড আছে। আর পিওর ফ্রেন্ড মানে আমার এতটুকু বলে তুর্য থেমে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার। তুর্য কি সব জেনে গেল? নিশ্চয়ই ওকে ঘৃণা করবে। শ্বাস রোধ হয়ে আসছে ওর। মাথাটা ঝিমঝিম করছে। তুর্য কপালে ভাঁজ ফেলেই
অর্ধ সমাপ্ত শব্দটা উচ্চারণ করে। বেআইন। তুর্যকে রেখে দৌড়ে গেল শ্রেয়া। রুমে এসে মুখ চেপে কাঁদলো কতক্ষণ। কয়েক মিনিট ফিরে আসে মাথায় ওড়না সমেত, মুখ ধুয়ে এসেছে। দরজা লাগিয়ে তুর্যকে বলল, চলুন স্যার। রান্নাঘরে এসে শ্রেয়া যত দ্রুত পারছে সব করার চেষ্টা করছে। তুর্যকে তখন চেয়েও না করতে পারেনি। শতক মানুষটা ওর স্বামী। হঠাৎ কানে মোবাইল ফোনের শব্দ ভেসে আসলো। চেয়ে দেখে তুর্য মোবাইলটা এখানে ফেলে গিয়েছে। ড্রয়িং রুমে হয়তো, সেখান থেকে টিভির আওয়াজও আসছে। শ্রেয়া মোবাইলটা কাছে এলো। মা দেখেই কয়েক পা পিছিয়ে গেল। ধরবে না, তুর্যকেও ডাকবেও না, পড়ে থাকুক। এই মহিলার এখন ভীষণ ভয় হয় ওর। তুর্য নিজেই ড্রয়িং রুম থেকে উঠে এলো। মোবাইলটা হাতে নিয়ে শ্রেয়ার দিকে চেয়ে রিসিভ করে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, বলো। ওপাশ থেকে মেহরিমা অশ্রুসিক্ত কণ্ঠ, সরি, এভাবে চলে গেলি তুই? আমি তোর জন্মদাত্রী মা তুর্য, তোর খারাপ চাই আমি? ভালো চাওয়াও অন্যায়, এতটুকুই তো চাই। অহমিকাকে বিয়ে করে সুখে সংসার কর, অগোছালো জীবনটা সাজা। আগেও তুই বাড়ির বাহিরে থাকতি, যেখানে মন চায় অ্যাডভেঞ্চারে চলে যেতি। এখনও চাকরির দোহাই দিয়ে দূরে চলে গেলি। মানুষের একটাই হৃৎপিণ্ড হয় মা, সেখানে একজনকেই জায়গা দেওয়া যায়। যদি তুমি আমাকে তা দ্বিখণ্ডিত করে দুজনকে জায়গা দিতে বলো, তাহলে আমার মরণ হবে নিশ্চিত। রোষপূর্ণ কণ্ঠে কথাটা বলে মোবাইলটা হাতে চেপে ধরে দ্রুত বেগে রান্নাঘরে ছাড়ল তুর্য। শ্রেয়ার চোখ গড়িয়ে অবাধে জল নেমে যাচ্ছে। তার স্বামী অন্য কাউকে ভালোবাসে। শ্রেয়া খিচুড়ি রেঁধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এক তো লং জার্নি করেছে, তার উপর গরমে ঘেমে নাজেহাল অবস্থা। নিজের তপ্ত নিঃশ্বাসে নিজেই বিরক্ত। ড্রয়িং রুমে এসে দেখলো তুর্য সোফায় মাথা এলিয়ে বলিষ্ঠ পেশিবহুল দুটো হাতের দিকে প্রসারিত করে চোখ বুজে আছে। হুট করে বুকে ঢিপ ঢিপ করতে শুরু করলো। সেই শব্দ তো কানে এসে প্রবেশ করছে অনায়াসে। শ্রেয়া ভাবলো নিঃশব্দে চলে যাবে। নিজের বুকে ধুকপুকানিতেও নিজেই বিরক্ত। আর রুমে উপস্থিত অপর মানুষটা শুনলে লজ্জায় মুখ দেখানোর দায় হয়ে পড়বে। তার চেয়ে ভালো চলে যাওয়া, নীরবে নিশ্চুপে। তবে তুর্যকে ক্রস করে যেতে হবে, টের পেয়ে গেলে। সেসব ভেবে ধীরে ধীরে পা বাড়ালো শ্রেয়া। যখনই তুর্যর সামনে গিয়ে যেতে নিল, কিছু একটাই পা বাজিয়ে দেহ নিমন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়তে নেয়। ভয়ে চোখ খিচে ফেলল। মুহূর্তেই সেকেন্ডেই শিরশির করে সমস্ত কায়াবাদন অনুভব করলো। পেটে হাতের স্পর্শ, গাঢ় ছোঁয়া। আখি যুগল খুলে দেখার পূর্বেই সেই ছোঁয়া আরো গভীর রূপ নেয়। একটা সময় টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয় ওকে। কানে আসা তীক্ষ্ণ কণ্ঠস্বর, তুমি ছোটবেলায় ঠিকঠাক হাঁটা শিখতে পারোনি? যখন তখন পড়ে যাও, তাও আবার আমার সামনেই? নাকি আমার স্পর্শ পাওয়ার ধান্দা? শ্রবণনালীতে সীসা ঢাললেও হয়তো এতটা ছ্যাদ করে উঠত না যতটা করেছে গম্ভীর তীর্য কণ্ঠখানা। শ্রেয়া চক্ষু মেলে নিজের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝার চেষ্টা করেছে কিসের সাথে পা লেগে পড়তে নিয়েছিল। কিন্তু ও নির্বাক, স্তব্ধ। কোথাও কিছু নেই। পুরো মেঝে সাদা ফকফকা, একটা ময়লা পর্যন্ত নেই। শ্রেয়ার ইচ্ছে হচ্ছে ম্যাগনিফাই গ্লাস এনে ঝুঁকে ঝুঁকে চেক করতে। যদি ছোটখাটো অদৃশ্য ময়লার সঙ্গে ওর পায়ে অবলীবন হয়ে পড়ে যাওয়ার সেই কাণ্ড কারখানা ঘটে থাকে। নিজের বোকামি ভাবনায় সে নিজেই বিস্মিত। কিন্তু এখন কি করে তুর্যর ভুল ধারণা ভাঙবে? লজ্জায় দৃষ্টি নুয়ে যাচ্ছে বারবার। অসহায় অনুভব হচ্ছে। পা বেজিয়ে যাবার উৎপত্তি তার সন্ধান পেলে হয়তো দেখিয়ে বলতে পারতো, স্যার আমি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক সাজাই না, আপনার স্পর্শ পাওয়ার ধান্দাও খুঁজি না। আকস্মাৎ শ্রেয়ার মাথায় খেলে গেল তুর্য এমন কি করেনি তো, মানে সামনে পা দিয়ে? না, সে কেন এমন করতে যাবে? কি লাভ? অহেতুক ভাবনা বাদ দিয়েও ও নত মস্তিষ্কে ধীর স্থির ভঙ্গিতে বলে উঠল, স্যার খিচুড়ি রান্না শেষ, বাসায় যাব আমি। তুর্য পুনরায় সোফায় বসে পায়ের ওপর পা উঠিয়ে দিল। 3 কোয়ার্টার প্যান্ট পরায় দারুণ পায়ের অর্ধাংশ উন্মুক্ত। ঘন কালো পশমগুলো স্পষ্ট বিশদ। শ্রেয়ার গলা শুকিয়ে কাঠ, অসহনীয় ন্যায় কম্পন বক্ষস্থল জুড়ে। ফাঁকা ঢোক গিলে আবারও বলল, বাসায় যাব আমি। তুর্য কপাল কুঁচকে তাকালো, ফিচেল স্বরে বলে উঠল, আমার কথার উত্তর দাওনি?
সত্যি কি ধরে নিব আমার সোয়া পাওয়ার আশায় তৃষ্ণার্ত তুমি, তাই সুযোগ খুঁজো? বেহায়া, অসভ্য, ঠোঁট কাটা লোক। শ্রেয়া এগুলো বলতে চেয়েও বলল না, মুখে প্রতিবাদ করে বলে, আপনি বাজে বকছেন স্যার। দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না। সূর্য উঠে দাঁড়ালো, এক হাতে দূরত্ব ঘুচিয়ে নিল নিমেষেই, কিঞ্চিত মাত্র দূরত্ব বজায় রাখল না। ঘটনার আকস্মিতে শ্রেয়া বাকরুদ্ধ বনে যায়। পিছুতে নিলে সূর্য এগিয়ে আসে আবারও, ঝুঁকে পড়ে ওর দিকে। শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা বেগতিক, তোলপাড় হচ্ছে সমস্ত অভ্যন্তরে। অনুভূতিরা চিৎকার করে জানান দিচ্ছে, 500 রাতের পর আজ তোর বর তোর এতটা কাছে এলো। স্বইচ্ছায় শ্রেয়া ঘাড়ে গলায় তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে। দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস মুক্তি লাভ করেছে শ্বাসনালী হতে। সূর্য কানের কাছে মুখ এনে ঠোঁট দুটো নাড়ালো ক্ষীণ, স্নান হেসে বলে, পেটে কি তুলা আছে? এত কোমল কেন? নেশাতুর কণ্ঠে উন্মাদ হয়ে পড়ে শ্রেয়া, কিন্তু সেই মাতাল করা অনুভূতি পরিণত হয় লজ্জায়। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে প্রশ্ন করে উঠল, কি? খিচুড়ি কি এমনি খাবো? 2টো ডিম বাজি করে দাও না শ্রেয়সী। কি নিঃসংকোচর আবদার, মায়াময় পূর্ণ বাক্য। শ্রেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না। আজ চোখে চাইল সূর্যর দিকে, তখনই ওর কানে ঝুঁকে আসে সূর্য। সরে গেল, বলল, করে দিচ্ছি স্যার। স্মিত হাসল সূর্য, ঠান্ডা কণ্ঠে বলল, গুড বেআইন, স্বামীর বাধ্যগত বউ তুমি। শ্রেয়া বড় বড় নেত্র চাইতেই সূর্য রুমে যেতে যেতে বলল, সারা জীবন কুমারী থাকবে নাকি? এবার বোধহয় তোমার কুমারিত্ব হারানোর সময় ঘনিয়ে এলো। তালিকা থেকে নাম কাটা পড়বে শীঘ্রই। বুকে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল শ্রেয়া। কিসব বলে গেল সূর্য? মাথা ভোবো করে ঘুরছে, 2 গালের উত্তাপ অনুভব করতে পারছে। লাল হয়ে উঠেছে বুঝি, কিন্তু ভিতরটা ক্ষত হচ্ছে। সূর্য বিবাহিত হওয়ার সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে এমন বিহেভ করছে। সে তো জানেই না শ্রেয়া তার বউ। শ্রেয়ার নেত্র কানিশ পেয়ে জল গড়িয়ে পড়ছে, এক নিদারুণ যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটার সান্নিধ্য আশার প্রদীপ নিভিয়ে দিচ্ছে চিরতরে। সূর্য কখনোই জানবে না এই এতিম মেয়েটার স্বামী। তা ভেবেই শ্রেয়া নিজেকে শেষ করে দেওয়ার স্পৃহা জাগছে। মন চাইছে ধরে বেঁধে আবারও তাকে পাগল বানিয়ে দিতে, বলতে, থাকুন আপনি পাগল, সুস্থ হলেই তো আপনি অন্য কারোর। এই যে এমনিতেই আমার সাথে ঢলে পড়ছেন, কাছাকাছি আসছেন। আপনি কি জানেন আপনি বিবাহিত ছেলে? অন্যায় করছেন বউয়ের সাথে, ভারী অন্যায়। নিজের ওপর নিজেরই হিংসে হচ্ছে স্যার। সৌভাগ্য কি আর আমার হবে না কখনো আপনার প্রশস্ত বুকে মাথা ঠেকানোর? আপনার হৃদয়ের সাথে আমার হৃদয় সন্ধিটা বোধহয় আর হলো না। অনুতপ্ততার বেড়া জালে হেরে যাই স্বয়ং। একবারিয়ে বলতে গেলে যে আপনি আমার দিকে ঘৃণার আঙুল তুলে বলবেন, কেন চলে গেলে? থাকতে পারতে না? তুমি নিজের স্বার্থটা বুঝলে? এইসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখে মণিকটা হতে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু খেয়ালই করল না সেই জল মেঝেতে না, কপাল বেয়ে জমা হচ্ছে কারোর আঁচলায়। অনেকখানি নুনতা জল জমেছে, এবার থেমে যাও কাঁদনি কন্যা। আকস্মাৎ চেনা গম্ভীর স্বর কর্ণপাত হতেই শ্রেয়া চকিতে মাথা তুলে তাকালো। এক গুচ্ছ রক্ত জমেছে যেন মেয়েটার ফর্সা চেহারায়। ঠোঁট দুটো কাঁপছে ক্ষণে ক্ষণে, দেহ কেঁপে উঠল ঈষৎ। জড়িয়ে যাওয়া অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি? তোমার জামাই মরে গিয়েছে? বিরক্তি ভরা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় সূর্য। শ্রেয়ার অধর যুগল কিঞ্চিত ফাঁক হতেই বাধা দিয়ে বলল, জানি এখন বলবে আমার তো জামাই নেই স্যার, আমি আনমেরিড, তাই তো? শ্রেয়া কি বলবে ঠাউর করতে পারছে না, কিন্তু এখন যদি বলে সে বিবাহিত তাহলে 1000টা প্রশ্ন করবে সূর্য। তার চেয়ে ঢের ভালো একটা মিথ্যে। মলিন নিষ্প্রিয় স্বরে বুকে পাথর বেঁধে উত্তর দেয়, জি। সূর্য হেসে উঠে দাঁড়ায়, পাকা এসে বলতে লাগলো, আজকালকার মেয়েরা জামাই বয়ফ্রেন্ড থাকতেও নিজেদের সিঙ্গেল দাবি করতে ঘাবড়ায় না। আসলে মানুষে সবকিছুতে বেশি বেশি। শ্রেয়া ভয়ার্ত দৃষ্টিতে তাকালো এক লহমায়। ওকে অবাক করে দিয়ে সূর্য গলায় স্বর পরিবর্তন করে ফেলল। কণ্ঠে এখন আর তার ঠাট্টার চিহ্ন নেই। চিরাচরিত গম্ভীর স্বরে ফিরে এসে বলল,
আমি ডিম বেজে ফেলবো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমার সাথে খাবে। কিন্তু স্যার। প্লিজ লিপ, ফ্রেশ হয়ে এসো, অপেক্ষা করব। কিন্তু আমার খিচুড়ি ঠান্ডা হলে তোমায় গরম করতে সময় দিব না। তুমি কি চাও তোমার তুলোর মতো দেহ মোমের ন্যায় গলে গলে পড়ুক? না চাইলে যাও, রান্না করলে তুমি। একা একা খেয়ে পেটে অসুখ বাঁধাতে চাই না। দৃষ্টি বলে একটা কথা আছে তো। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10:20 মতো হবে। এত বেলা পর্যন্ত কোন কালে ঘুমায়নি শ্রেয়া। হয়তো গতকাল সারাদিন রাজ্যে ধকল দিয়েছে, তাতে শরীর দুর্বলতা বিষণ্ণতায় মুচড়ে পড়ছিল। তড়িঘড়ি করে গোসল সেরে তৈরি হয়ে নিল। চুল থেকে পানি ঝরে ভিজিয়ে দিচ্ছে পিঠের অংশ, কোমর ভিজে জবজবে হয়ে যাচ্ছে জামাটা। যেহেতু কালো পড়েছে তাই শ্রেয়া আর মাথা ঘামালো না, ভেজা চুলগুলো বাঁধলো না। খোলা রেখে পিঠ ছড়িয়ে বড় বড় একটা ঘোমটা টেনে নিল ওড়না দ্বারা। ব্যাগ সমেত বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে আনমনে তাকালো পাশের দরজার দিকে। মস্ত বড় এক তালা ঝুলছে। তার মানে তুর্য কি চলে গেছে ভার্সিটিতে? এই ছেলে রাতে ওকে সেই রকম নাস্তানাবুদ করে ছেড়েছে, খাটিয়েছে ইচ্ছে মতন, এমনকি খাবার শেষে প্লেটগুলো পর্যন্ত ধুয়ে দিতে বলেছে। তার অবশ্য খারাপ লাগেনি, হোক না সম্পর্কটা গোপন, তবুও মনে হচ্ছিল তুর্য সবকিছুর ওপর কেবল ওর অধিকার, একমাত্র ওর। শ্রেয়া অতি সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে ভার্সিটির পথে পা বাড়ায়। আজও রিকশায় উঠেছে, তবে পার্থক্য পাশে সেই মানুষটা নেই। হৃদয় বড্ড বেহায়া এক অঙ্গ। কি সাবধানে মানুষটার জীবন নিয়ে খেলে। এ যে ওর এত বছরের সকল শক্তি চুষে নিচ্ছে, মনের শক্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানে তুর্যর নিকটে থাকতে থাকতে সে এখন ভিতরে ভিতরে ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের কিছু ভুলের জন্যই হয়তো আমরা ফিরে যাওয়ার পথ হারিয়ে বসি। সুযোগ পায়ে ঠেলে দিয়ে মরীচিকার জীবনটাই স্বর্ণ ভেবে উপভোগ করতে থাকি, কিন্তু একটা সময় ভ্রম ভেঙে গুড়িয়ে যায়। সব কিছু থাকে হাতে নাগালের বাইরে। ভাড়া মিটিয়ে শ্রেয়া ভার্সিটির ভিতর চলে এলো। 11টায় ক্লাস, তাও তুর্যর। তাই দমটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে। বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে। পাশ দিয়ে তুর্য ক্লাসে ঢুকতেই তার টনক নড়ল। দ্রুত এসে বসলো একটা বেঞ্চে। বসে পলকহীন চেয়ে রইল তুর্যর দিকে। শ্রেয়ার আর নিজেকে বেহায়া লাগছে। হঠাৎ করে অনুভূতিদের কাছে মস্তিষ্ক পরাজিত হয়ে পড়ে। নিষ্পলক চেয়ে চেয়ে শেষ করে সম্পূর্ণ ক্লাস। তন্মধ্যে তুর্য একটা বারও তাকায়নি। কি ভাবলেশীন ছিল লোকটা। শ্রেয়া বিড়বিড় করে আওড়ালো, জামাইকে দেখার মধ্যে যে এত পরিতৃপ্ততা, এই তৃপ্ত মুহূর্ত আমার কপালে কতকাল থাকবে। সাথে সাথে মেহরিমা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুর্যর জীবনে তো অন্য নারী আসবে, অনামিকা নামের কোনো এক সুন্দরী রমণী। শ্রেয়া নিজেও সায় দেয় তুর্যকে অহমিকা ডিজার্ভ করে, কারণ সে পাশে থেকেছে। এখন ভাবতে ভাবতে মাঠের দিকটায় আসলো। পানিপুরি দেখে সেদিকে এগিয়ে গিয়েও মন পরিবর্তন করে চলে যাবে বলে ঠিক করে। প্রিয় নেই, আর একা একা কার ভালো লাগে খেতে? ফুচকা, পানিপুরি এসব খাওয়ার জন্য হলো একজন সঙ্গীর প্রয়োজন হয়। কয়েক পা সামনে আগাতেই আপনা আপনি থমকে গেল। কণ্ঠ রোধ হয়ে এলো। ভারী হলো পাজোড়া। সামনের মানুষটা এতদিন পর কোত্থেকে এসে হাজির হলো বুঝতে পারছে না। নিজেকে সংবরণ করে মানুষটার উদ্দেশ্যে বলে উঠল, পথ রোধ করে দাঁড়ালেন কেন আভাস ভাই? সরে দাঁড়ান। দাঁড়াবো না। আজ সাথেটা কই? গত কয়দিন কই ছিলা? ট্যুর দিতে গেলাম আর অমনি গায়েব। ভয় পাচ্ছ আমাকে? সিনিয়রদের ভয় পাওয়াই উচিত। শ্রেয়ার মুখভঙ্গি কঠিন হলো। ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে শক্তপোক্ত কণ্ঠে বলল, সিনিয়রদের ভয় নয়, সম্মান করতে হয়। আর সিনিয়র যদি অসভ্য হয়, গায়ে পড়তে আসে, তাহলে গালে 5 আঙ্গুল বসাতেও পিছুপা হতে নেই। মেজাজ তুঙ্গে উঠে গেল অনায়াসে। চক্ষুদয় লাল বর্ণ ছেয়ে গেছে। এই ভার্সিটিতে কম বেশি সুনাম আছে তার, মেয়েদের পটানোর সুনাম। কিন্তু এই মেয়ের পিছনে 3 বছর ঘুরেও পাত্তা পাচ্ছে না। আজ একটা ভিত করেই ছাড়বে। এগিয়ে গিয়ে হাত ধরতে চাইলে শ্রেয়া সরে গেল পিছনের দিকে। পাশে কারো উপস্থিত টের পেল। চেয়ে দেখলো তুর্য দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক ভঙ্গিতে।
তবে কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে। শ্রেয়ার দিকে না তাকিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আবাসের দিকে দৃষ্টি যাপন করলো। শুষ্ক নিঃশ্বাস ছেড়ে বলল, পেশায় আমি শিক্ষক। পেশাটা খুবই সম্মানের, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে এটার অসম্মান করতে চাইছি না। বাইরে চলো, নয়তো মেয়েদের বিরক্ত করা, অনুমতি ব্যতীত স্পর্শ এসব ছেড়ে দাও। তাহলে আপনিও ছেড়ে দিন না স্যার, মেয়েদের জন্য মায়া দেখানো। শ্রেয়ার সাথে তো আমি ভালোভাবেই কথা বলছিলাম। তাছাড়া গার্লফ্রেন্ড রাগ করে ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক না। ও আমার গার্লফ্রেন্ড, রাগ করেছে তাই মানানোর চেষ্টা করছি। আবাসের কথা শুনে শ্রেয়া চমকালো। চমকিত নয়নজোড়া মেলে তুর্যর কাছে নিজে হয়ে সাফাই দিতে নিলে তুর্য থামিয়ে দিয়ে বলল, জানো আবাস, আমি কিন্তু কয়েক বছর পাগল ছিলাম। ভালো এক্সপিরিয়েন্স আছে পাগলামের। আবার যদি সেই পাগলামো শুরু করি, সামনের মানুষটাকে তা বলে যাব। তাছাড়া দিলে কি আর কম দেব বলো? না হলে পরে বউ পাবো না। বউ বলবে আমার গায়ে জোর কম, এমন ছেলে দিয়ে পোষাবে না, তার রিজেক্ট হয়ে যাব। তাই আমি নিজের ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিতে চাই না। বইয়ের পছন্দসই হতে তো হবে নাকি? শ্রেয়া, আভাস, উপস্থিত আরো 3-4 জন থতমত খেয়ে চেয়ে আছে। এই লোক থ্রেড দিচ্ছে নাকি বিটলাপি করছে? বাকিরা ছেলে বলে মানানসই, কিন্তু শ্রেয়ার কান লজ্জায় গরম হয়ে উঠেছে। 1 মিনিট কি 1 সেকেন্ড স্থির হতে পারল না সেই জায়গায়। তুর্য আভাসকে মাইন্ড ইট বলে শ্রেয়াকে পিছু ডাকলো। দাঁড়াও। একজন বাধ্য ছাত্রীর ন্যায় দাঁড়িয়ে গেল সে। আদেশের সুরে গম্ভীর কণ্ঠে বলল তুর্য, সোজা পানিপুরি বিক্রি করা চাচার কাছে যাও। শ্রেয়া ঘাড় বাঁকিয়ে বলে, কেন স্যার? পানিপুরি খেতে। আমি খাওয়াবো। আপনি? আমি আবার স্যার হই, ছাত্রীর সাথে পানিপুরি শেয়ার করা যাবে না, তবে খুশিতে ট্রিট দিতেই পারি। কিসের ট্রিট? শ্রেয়ার ভয় ভয় কণ্ঠ। তুর্য পাশের একটা বেঞ্চে বসলো আয়েশি ভঙ্গিতে। অনেকেরই নজর তার দিকে নিবদ্ধ। শ্রেয়াও দাঁড়িয়ে থাকতে পারছে না, উসকুস করছে। সেটা আন্দাজ করতে পেরে বলল, এখানে বসলাম, খেয়ে আসো। কিসের ট্রিট সময় হলে বুঝবে। আর হ্যাঁ, খেয়ে ফেসবুকে একটা পোস্ট দেবে কিন্তু। ট্রিট ফর্ম তুর্য বিআই। শ্রেয়া বেককেল বনে গেল নিমেষেই। মন বলল, পাগলের এক্সপিরিয়েন্স হয়েছে বললে ভুল। আপনি এখনো পাগল। আগে ছিলেন হিংস্র, আর এখন এখন কেমন কি জানি কর্মকাণ্ড বুঝে নাম দেব। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? টানা 10 প্লেট পানিপুরি সাবার করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম শ্রেয়া। মাথা ভন ভন করছে। ঝালে মুখশ্রী, চক্ষু লালচে রঙের আস্তরণে ঢেকে গেছে। চোখের সামনে সবকিছু যেন আবছা আবছা অন্ধকার। ঝাল খাবার এসে অভ্যস্ত, তবু আজ ঠিক হজম হচ্ছে না। অনেক কষ্টে 2 ঠোঁট নাড়িয়ে বলল, আর খাবো না চাচা, বিল স্যার দিয়ে দিয়েছে। পানিপুরিওয়ালা ছেদন দাঁতগুলো দেখালেন। মোটা কণ্ঠস্বর তার। মা, স্যার দিয়ে গিয়েছেন 15 প্লেটের দাম। কইল আপনারই যেন এত প্লেটই খাওয়াই। এখন আপনার যদি শরীর খারাপ লাগে আর খাওয়ার দরকার নেই, আমি বাকি টাকা দিয়ে দিতেছি, আপনি স্যারে দিয়ে দিয়েন। শ্রেয়া হালকা গোলাপি বর্ণের 2 অধর একত্রে চেপে ধরল। ফুস করে একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, টাকাটা রেখে দিন চাচা, ওনার টাকার অভাব নেই। না মা, কি কও? আচ্ছা, আমি স্যারের কাছে দিমুনি। আপনি রেখে দিন। আপনার স্যারের টাকায় আমারও একটা হক আছে। আমি বলেছি মানে রেখে দিন, আসি। পানিপুরি লোকটা শ্রেয়ার কথায় আগামাথা বুঝলো কিনা কে জানে। তবে আজ তুর্যর উপর অধিকার খাটানোর বিষয়টা ভাবতেই শ্রেয়ার ভীষণ ভালো লাগছে। কিন্তু সে এতগুলো পানিপুরি কেন খাওয়ালো? আবার বিল টিল দিয়ে লাপাত্তা গেল কোথায়? ক্লাসে আছে বোধহয়। শ্রেয়া আজ আর একটা ক্লাসও করার সিদ্ধান্ত নেয়। প্রিয়বিহীন নিজেকে আর এতিম লাগছে। মেয়েটাও যে ওর জীবনের কতখানি জায়গা দখল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। তুর্যর কর্মকাণ্ড প্রচুর অদ্ভুত ঠেকছে ওর নিকট। পানিপুরি খাওয়াতে নিয়ে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কম খাবে না, 10 প্লেটের কম যেন একেবারে না হয়।
তুর্য টিট দিতে কিপটেমি করে না, তুমি হবে সেটার উদাহরণ। ছোট্টখাট্ট হুমকি দিয়ে গায়েব। সে এতক্ষণ বিষময়ে আকাশ পাহাড় সব ছুঁয়ে ফেলে। ভাগ্যগত ছাত্রী, বইয়ের ন্যায় খেতে থাকে বিরক্তিহীন। তাছাড়া পানিপুরি দূরে ঠেলে দেয় কি? গেট থেকে বেরিয়ে রাস্তায় এপাশে দাঁড়াতেই একটা রিক্সা সামনে এসে থামলো। ছোট্ট একটা ছেলে, বয়স 16-17 হবে হয়তো। গায়ের রং তামাটে, বোঝা সহজ যে রোদে পুড়ে এই হাল। কালো ওষ্ঠদয় প্রসারিত করে হলদেটে দাঁত প্রদর্শন করে বলে, আপা যাবেন? হ্যাঁ, কিন্তু একটু অপেক্ষা করো। আচ্ছা। পাশের দোকান থেকে একটা আধা লিটারের পানির বোতল কিনে আনলো শ্রেয়া। রিকশায় উঠে এক চুমুক করে সবটা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললো। তবুও ঝাল লাগছে। বাসায় পৌঁছে না হয় একদম পানির ড্রামে ডুবে যাবায়, তাতে কি আর ঝাল লেজ গুটিয়ে পালায়? আকস্মিক মনে পড়ে যায় প্রিয়র বিয়েতে কি দিবে। মেয়েটা তো ওকে পুরো জীবন দিয়ে দিতে রাজি, তাহলে শ্রেয়া কি দিলে খুশি হবে ও? অনেক ভেবেও সমাধান মিলছে না। ভাবনা জগতে ঘুমন্ত অবস্থায় রিকশা এসে থামে বাসার কাছে। টেনে জাগিয়ে তুলে ওকে টিং টিটিং শব্দ। ব্যাগ থেকে পার্স বের করে ভাড়া দিতে নিলে ছেলেটা আবারও নিজের হলদেটে দাঁতগুলো দেখিয়ে বলে, আপা ভাড়া নিমু না, গেলাম, কালকে আবার আসুমনে। কথাটা বলে ছেলেটা 1 মিনিটও স্থবিত ছিল না। প্যাডেল ঘুরিয়ে চলে গেল নিজেও লক্ষ্যে পূরণে। শ্রেয়া তখনও অবাকতার সমুদ্রের জলে ভাসছে। এ কি হলো? ভাড়া কেন নিল না? কাল কেন ওকে নিতে আসবে? প্রশ্নের অঢেল প্রশ্নের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। মুহূর্তেই গাড়ির হর্নের শব্দে কেঁপে উঠল শ্রেয়া। পাশে তাকিয়ে দেখে গাড়িতে চেনা মানুষটা। বিরক্তি ভঙ্গিতে বার কত ক্ষণ বাজালো। শ্রেয়ার ইচ্ছে করছে পুরোটা গেট দেহ দ্বারা লুকিয়ে দেওয়া থাকতে, চুল পরিমাণ জায়গাও যেন না মিলে যাওয়ার। কিন্তু আফসোস, তার চিকন শরীর দিয়ে এত মস্ত বড় প্রবেশদ্বার কেন? অপ্রস্তুত গলিও বন্ধ হবে না। সঙ্গে অভিলাষ জায়গায় অপলক দৃষ্টিতে চেয়ে কেবল এই গম্ভীর মুখ রকচটা মানুষটাকে আখিদয়ে বদ্ধ করতে। আচ্ছা, কখনো যদি তুর্য সত্যটা জেনে ফেলে, তাহলে শ্রেয়া ওর পায়ে ধরে ওকে যেন ঘৃণা না করে। দূর করে দিবে, তবুও ভালোবাসার মানুষটা ক্রোধের ঘৃণায় বশীভূত হয়ে শ্বাস নিতে পারবে না। সে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া থমকে যাবে মুহূর্তেই। মা বাবার পর এই লোকটাকে প্রাণ পরে ভালোবাসে। আগে বাসত না দেখে এখন বাসে দেখে, তবুও শব্দ একটাই, ভালোবাসি। এখন এটা অতীত হবে না। ভালোবেসেছি, বাঁচতাম শব্দগুলো অতি নগণ্য মনে হয় তার। এগুলো কোনো ভিত্তি নেই, কারণ ভালোবাসা কখনো অতীতে পড়ে থাকে না। সঠিক হলে ক্রমে ক্রমে বেড়ে চলে। মাতাল করা অনুভূতি জাগ্রত করে মন পাজরে। ম্যাডাম সরেন, স্যার গাড়ি ঢুকাইব। দারোয়ানের কর্কশ চেঁচানোর স্বরে শ্রেয়া একপাশে চেপে দাঁড়ালো। ভেতরে ঢুকলো না। নিজেকে উন্মাদ লাগছে। চক্ষু যুগল যেন বলছে, যতক্ষণ দেখা যায় সেই সুদর্শন যুবককে, ততক্ষণ তার আঁখি পল্লব যেন নিমলিত না হয়। চেয়ে চেয়ে বক্ষস্থলে যন্ত্রণা বাড়ুক, তবু এই যন্ত্রণা থাকবে একরাশ স্বস্তি। কাছে না আসুক, অদৃশ্যভাবে মিলিত হোক হৃদয়। ড্যাবড্যাব চোখে চেয়ে রইল শ্রেয়া নিষ্পলক নির্বিশেষে। তুর্য ওর দিকে ফিরে অবধি তাকালো না। এই লোকের মতিগতি একটুও ঠাহর করতে সক্ষম হয় না ও। মস্তিষ্ক কেবল অচল হয়ে পড়ে। শূন্য শূন্য অনুভব হয়। দিশেহারা লাগে নিজেকে। আজকাল এমনিতেই লাগে। যেদিন থেকে তুর্য নামক সুঠাম দেহী পুরুষের আগমন ঘটেছে ঠুমকো এই জীবনে দ্বিতীয়বার পুনরায়। এখন কথা হলো, গাড়ি আসলো কোত্থেকে? ঢাকা হতে আসার সময় তো সে বাসে এসেছিল। পরক্ষণে ভাবলো, বড় লোকের কি অভাব পড়ে নাকি গাড়ির? আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল শ্রেয়া। উঠতেই চোখে অক্ষিকোট ছাড়বে ভাব। তুর্য নিজের ফ্ল্যাটের দরজায় সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ফর্সা মুখে গম্ভীরতার একটুখানিও আভাস নেই, এমনকি দৃষ্টি অবিচল তীক্ষ্ণ। শ্রেয়া ভরকে গেলেও নিজেকে সংযত করে তালা খুলতে চাবি ঘোরাতে নিলে থরথর করে কেঁপে উঠল তুর্যর দৈবত কথায়। হাত থেমে যায়, ফিরে তাকায়, আতঙ্ক স্বরে প্রত্যুত্তর করে, জি স্যার। তুর্য নিজের হাতের পলিথিনটা শ্রেয়ার দিকে এগিয়ে দিয়ে ইশারায় করলো ধরতে। বিনা বিলম্বে শ্রেয়া হাতে নিয়ে বলল,
এটা? এটাতে আইসক্রিম, পিওর জন্য। মন চাইলে তুমিও খেতে পারো। পিও, আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যাবে। আমার টাকা অনেক পরিশ্রমের। আসার সময় মনে হলো মেয়েটা তো অনেক আইসক্রিম প্রেমী। মাথায় একবারও এলো না যে ও তো টাকায়। এখন ইনি ফ্যাসাদে পড়ে গেলাম। আমি এসব খাই না। এখন তুমি আমার টাকাটা পুষিয়ে দিও, কেমন পিওর বান্ধবী? কথাগুলো বলে চট করে বড় বড় পা ফেলে তুর্য ঢুকে পড়ে ভেতরে। শ্রেয়া একবারও হাতের দিকে তাকাচ্ছে না, আবার দরজার দিকে রিনিঝিন করে উচ্চারণ করলো, স্যারের স্মৃতিশক্তি কি কম? স্মরণ শক্তি কম কি না জানি না, তবে কিছু কিছু মানুষ দেখলে কমে যায়। মানুষের মস্তিষ্কে হৃৎস্পন্দনে বসবাস করার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায় তারা। অদৃশ্য থেকেও ধারালো হয়, ভীষণ ধারালো। কারো কাজল চক্ষে বশ করে, যে কোনো যুগল তারা হৃৎস্পন্দনের গতি বাড়ায়। উন্মুক্তকে সে হাতছানি দিয়ে ডাকে। ধৈর্য হারিয়ে কুকাম ঘটালে বলে নির্লজ্জ, চরিত্রহীন। অবশ্য এমন উপাধি পেতে নিজেকে তৈরি করে নিচ্ছি আমি। শ্রেয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল। স্রেফ লজ্জায় শরীরে ভাজে ভাজে স্পর্শ আরম্ভ করেছে। শিউরের সূর্যে উঠছে রন্ধ্রে রন্ধ্রে। তুর্যর অগোছালো কথার ভাজে নিজেকে এলোমেলো লাগছে খুব। কিন্তু ওর কথাটা শুনলো কেমন করে? দরজায় দাঁড়িয়েছিল। মৌন মুখে যেতে নিলে তুর্য ডেকে বলল, বাকি 5 প্লেটের টাকা যে ফিতে দিয়ে এসেছ সিওসি, সেই টাকাগুলো দিয়ে যেও। পই পই করে ভবিষ্যতের জন্য টাকা জমাই। একটা টিট কি দিলাম, না খেয়ে টাকা দিয়ে এলে? আমি সার্ভার পাত্র নই, কড়াই গন্ডায় হিসাব করি। বউয়ের কত খরচ, মেকআপের জিনিস, অর্নামেন্টস, ড্রেস, ছোটো সাইজ বড় সাইজের কত কিছু কিনতে হয়। ছোটো সাইজটা না দিলে ব্যাপারটা খুবই জঘন্য হয়ে যায়। এখন তুমি যদি 5টার দাম ফেরত নিয়ে আসতে, বউয়ের জন্য আরও 10-20 টাকা মিলিয়ে গুলিস্তান থেকে একটা কিনতে পারতাম। ভবিষ্যতের আয়োজন তো এখন থেকেই করব, তাই মাপ নেই, দিয়ে যাবে। শ্রেয়া হতভম্ব, বুকটা ধরফর করছে। ধীরে ধীরে প্রখরত্ব লাভ করছে তা। তুর্য নেই, চলে গিয়েছে সে। ফিচিল কণ্ঠের শব্দ লঙ্কায় শ্রেয়া হৃদয়ে ধূপকুকানি বাড়িয়ে দিল নিমেষেই। লজ্জায় বিড়বিড় করে বলে উঠল, ছি, অশ্লীল। এটা বলে শ্রেয়া দৌড়ে ঘরে এলো। মেঝেতে বসে বুকে হাত রেখে স্মিত হাসল। বউয়ের জন্য কত আয়োজন লোকটার, অথচ বউয়ের সাথে এইসব বলে বেড়াচ্ছে। আচ্ছা, স্যার কি ওকে পছন্দ করে, নাকি প্রথম দিনের দুর্ব্যবহারের নিমিত্ত কপকাত করতে চলেছে ওকে? হৃদয়ের ক্রিয়া থামিয়ে দিচ্ছে চাইছে। শ্রেয়া আর না ভেবে আইসক্রিম খাওয়া শুরু করলো। চিন্তা করলো আরও একটা বার মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়াবে। তার অগাধ বিশ্বাস উনি বুঝিয়ে বলবে, তুর্যকে একটু হলেও জায়গা দিবে, বক্ষেন হোক নিজের বানানো জগতে। প্রিয় মানুষটা ছাড়া কতটা কষ্টকর তা মুখে প্রকাশ করা বড়ই দুর্বিষহ। তাছাড়া কার দুঃখ কেই বা বুঝে। আকস্মাৎ নীল গগনে কৃষ্ণ মেঘলা উঠে এসেছে, প্রকৃতিতে রাঙিয়ে নিয়েছে তার রঙে। দখল দায়িত্ব খাটাতে তোড়জোড় চালাচ্ছে। রৌদ্র জল দিনটাকে পরিণত করেছে তিমিরে। শ্রেয়া যত দ্রুত পারছে সিঁড়ি ভেঙে ছাদে যাচ্ছে। একবার ঝুমঝুম বৃষ্টির আগমন মানে সব শুকনো কাঠের ভেজা অবস্থা দেখা। এত পরিশ্রম করে ধুইয়ে শুকিয়ে দিল, এখন ভিজে গেলে মন ভেঙে যাবে। ছাদে গিয়ে দেখে তারে একটাও কাপড় নেই। গেল কোথায়? প্রবল বাতাসে উড়ে যায়নি তো? কেমনে সম্ভব? স্পষ্ট খেয়াল আছে ক্লিপ দিয়ে আটকে গিয়েছিল। নতুন ছিল ড্রেসটা, হাতে গোনা 4টে ড্রেস আছে তুলে রাখা। তন্নাধে এটা একটা প্রিয়র বাসায় পড়েছিল, তাই ধুয়ে দেয়। অবিন্যস্ত দৃষ্টিতে অস্থির চিত্তে খুঁজতে শুরু করে। চোখে বিঁধে রোলিংয়ের 2 হাত রেখে তুর্যর সামনের দিকে চেয়ে আছে। ছাদে অবস্থিত দোলনায় ওর কাপড়গুলো একসাথে রাখা। শ্রেয়া থমকালো, চমকে গিয়ে জিজ্ঞেস করলো, এগুলো এখানে? নিচের বাসার আন্টি রেখে গেল, বলল মেয়েটা কতক্ষণে তার থেকে নামাবেই, এর চেয়ে বরং আমি বাস করে রেখে যাই, আসলে নিয়ে যাবে। সম্মুখ হতে ফেসে আসে নির্লিপ্ত কণ্ঠস্বর। তুর্যর কথাটা আদৌ বিশ্বাসযোগ্য মনে হলো না শ্রেয়ার। চলে যেতে নিয়ে সিগারেটের ঝাঁঝালো গন্ধে পা আটকে পড়ে। বিস্ফোরিত নেত্রে ছায়। ছাদের মেঝেতে সিগারেট দেখে অবাক স্বরে প্রশ্ন করে,
আপনি ধূমপান করেছেন? তৎক্ষণাৎ তুর্য ঘুরে দাঁড়ালো, রোজগার কঞ্চিত করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, নায়িকা শাস্তে চাইছ? মানে? শ্রেয়া উৎকণ্ঠা। তুর্য বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুমি তো আবার সাধু রমণী। এই যে উৎসুক চাউনি নিক্ষেপ করে বললে আমি ধূমপান করলাম কিনা। এটা তো মুভি উপন্যাসের পাতায় নায়িকারা করে থাকে। যখন নায়ক সিগারেট টানে তাদের কাছে মনে হয় বিষ গিলছি, একদম তোমার মতন রিয়েক্ট করে। তখন নায়ক নিজের পুরা ঠোঁট দ্বারা নায়িকার গোলাপি বর্ণের উষ্ঠ অমৃত মনে করে শুষে নেয়, বুঝিয়ে দেয় জ্বলন্ত হলেও কিস করার জন্য পারফেক্ট। তুমিও ঠিক এমনটা চাও? শ্রেয়া ফেরফের নয়নি চেয়ে রইল অনিমেষ। নায়িকা? কোথা থেকে কোথায় পাড়িয়ে দেয় লোকটা। বিস্মিত হলেও নিজেকে শক্ত করে বলে উঠল, স্যার আমি ইন্টারেস্ট না, কারণ আমি নায়ক না। কথাটা বলে তুর্য প্রবল দৃষ্টিতে শ্রেয়ার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলালো। নিমিষেই সমগ্র গা থরথর করে কেঁপে উঠল শ্রেয়ার। অসারতা লাভ করলো। তুর্য সিগারেটটা পা দিয়ে চেপে ধরে ভুরু উঁচিয়ে উপহাসে সুরে বলে, তুমি কিন্তু নায়িকার থেকে কম নও। চিকন বাঁকা কোমর, স্লিম পেট, ভুবন বুলানো রূপ, গোলাপি অদর, গাঢ় চোখে কাজল আঁকা, দেহের বাজে বাজে কম্পন। শ্রেয়া লজ্জায় শিউরে উঠেছে। শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে শীতল স্রোত। সূর্য থেমে যাওয়ায় থমকে গেল হৃৎপিণ্ড। মনের উৎকণ্ঠা উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে পরবর্তী কথা শোনার জন্য। শ্বাস ভার ভার হলো নিমেষেই। তুর্য পূর্বের জায়গা ছেড়ে এগিয়ে এসেছে। উত্তম নিঃশ্বাস ঠেলে দিচ্ছে শ্রেয়ার পুরো বদনে। চক্ষুদয় নিমীলিত হয়ে এলো শ্রেয়ার। কাপড়গুলো শক্ত করে আঁকড়ে ধরে বুকের ধুপকুনি নিয়ে দাঁড়িয়ে থাকার তীব্র চেষ্টা চালাচ্ছে। তখনই রক্ত হিম করে দিল তুর্যর উচ্চারিত কয়েকটা শব্দ। ওফ, ফিগারটা সো গরম। লুহুস্বরে শ্রেয়া একটুও নড়ল না। জমে আছে পাথরে পরিণত হয়েছে যেন, অথচ অন্দরমহল উথাল পাথাল ঝড় উঠছে। বুকের ওঠানামা তীব্র থেকে মারাত্মক রূপ ধারণ করে। চক্ষু মেলে বিনা সংকোচে অপলক চেয়ে থাকে তুর্যর পানে। তুর্যর মাঝে এক আঙুল উঠিয়ে অধর কার্নিশ পাকিয়ে বলল, এক আঙ্গুলের বিস্তর তফাতটা রেখে দিলাম। এটা আমার জীবনের প্রথম ধৈর্যের পরিচয় হিসেবে গণ্য করলে ভুল হবে না। তবে ঠিক সময়ে পূরণ করে দিব। মাঝে শূন্যস্থান থাকবে না। তোমাকে দেখার অসভ্য নজরও পাল্টাবে না। এটাই তো বলছো মনে মনে। আমি এমনই চরিত্রহীন হতে পারছি তো? শ্রেয়া হতবিম্বল, স্তব্ধ। এতক্ষণে তুর্যর ব্যবহার ওর মস্তিষ্ক বুঝতে সক্ষম হলো। একরাশ বিষণ্ণ নিয়ে প্রশ্ন ছুড়ে দিল তুর্যর দিকে, আপনি? তুর্য ভ্রুক্ষেপ। আমি চরম লেভেলের অসভ্য, তাই না? শ্রেয়া অবাক কণ্ঠস্বর, অভিনয় করছিলেন? অভিনয় কেন করব? আমি কি অভিনেতা? তবে প্র্যাকটিস করছিলাম চরিত্রহীন হবার। স্যার? উড়ে যাবে পাটকাঠি, দেখছো না ছাদে জোরালো বাতাস বইছে। এ যাত্রায় অতীব গম্ভীর শুনল তুর্যর কণ্ঠ। এই ছেলে হয়তো গিরগিটিকে হার মানাতে পিছপা হবে না। কেমন ক্ষণে ক্ষণে মুখের আদল কণ্ঠের স্বর পরিবর্তন করে ফেলে। শ্রেয়া কিছু না বলে কেটে পড়বে ভেবে উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে। সাথে সাথেই তুর্য হাঁক ছেড়ে বলল, শুনো মেয়ে। অনিচ্ছা সত্ত্বেও ফিরে তাকালো শ্রেয়া। চাহনি প্রশ্নবিদ্ধ। তুর্য দ্রুত পদে হেঁটে এসে ওকে পাশ কাটিয়ে ছাদের দরজা দিয়ে দাঁড়ালো। এহেন কাণ্ডে হতবাক। ইশারায় চলে যেতে বলল তুর্য। তাই আর মাথা না ঘামিয়ে চলে যাওয়ার মুহূর্তেই কর্ণ কুহরে সুরসুর করে প্রবেশ করে, একদিন আমি ঠিক চরিত্রহীন হব, তালিকায় শীর্ষে অবস্থান হবে, আর পুরস্কার স্বরূপ হাসিল করব তোমাকে। শ্রেয়ার পা সিঁড়িতে আটকে গেল। মোচড় দিয়ে উঠল পেট। তুর্য কি ওর প্রেমে পড়ে গেল, নাকি সবটাই কৌতুক, উপহাস, হেয়ালিপনা? ছাদ থেকে এসে কাপড় রেখে একটা খামে 5 প্লেট পানিপুরির দাম হিসাবে করে টাকাগুলো ভরে নিল। তুর্য যেহেতু বলেছে টাকাও দিবে, নতুবা খোটা নিতে, এইটুকু কুপটানি করবে না মানুষটা। এখনো শরীরটা কাঁপছে কেন? উদ্ভট নির্লজ্জ কথা বললে লোকটা। খামটা হাতে নিয়ে তুর্যর ফ্ল্যাটে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতে গিয়েও হাত ফিরিয়ে এনে
নিচে বসে ঝুঁকে খামটা চালান করে ভেতরের দরজার নিচ দিয়ে তুর্যের সম্মুখীন হওয়ার মানে হৃদয় রিংড়ানো অনুভূতি, পেট মোচড় দিয়ে ওঠা, ভারী ভারী লজ্জায় নিয়ে পড়া। অতিরিক্ত অনীহা যেই বিষয়ে থাকে তাই জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে প্রিয়র বিয়েতে যাবে না বলেই অটল ধরে শ্রেয়া এখন নিজের সিদ্ধান্তে নিজেই ব্যাঘাত ঘটালো। ঢাকার উদ্দেশ্যে ছুটেছে আবার। পার্থকে এবার আর পাশে প্রিয় মানুষটা নেই, একা একাই নিজের পথ বেছে নিয়েছে। গত দুদিন আগেও কত শত স্বপ্ন বনল করেছিল পুনর্বার, ভেবেছিল চারা রোপণ করলে দিন মাস পেরিয়ে যেমন পুষ্প ফোটে, মানুষকেও প্রভাবিত করে, চাহনি মুগ্ধতায় ডুবিয়ে দেয়, আকর্ষণ করে নিজের অপরূপ চিত্রে, তেমনই স্বপ্নগুলো একদিন এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যেন বাস্তবতায় পরিণত লাভ করবে, সার্থক হয়। কিন্তু এক লহমায় সব শেষ। প্রিয় কল করে জানিয়েছে, তোর একলা পথে আর কেউ হাঁটবে না রে শ্রেয়া, পাশাপাশি দাঁড়িয়ে আকস্মিক তোর হাতটাও বাঁধবে না নিজের হাতের মুঠোয়। তার স্বামীর বিয়ে। প্রিয়র বিয়ের দিনই বিয়ের সময় ধার্য করা হয়েছে। প্রিয়র একটাই কথা, ও যদি না যায় তাহলে আজীবনের জন্য ভুলে যাবে বান্ধবী কখনো আপন হয়। এত বড় একটা কথা শ্রেয়ার অন্তঃস্থল নাড়িয়ে দিয়েছে। ও জানে প্রত্যেকটা অন্তরে অন্তরে মিশে আছে প্রিয়র প্রচণ্ড ক্ষোভ, অভিমান, চোখে জ্বলছে ভীষণ। আত্মহত্যা বৈধ হলে সেটা নির্দ্বিধায় বেছে নিত শ্রেয়া। তুর্য বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তারই বা দোষ কি? সে তো অজ্ঞাত অতীত সম্পর্কে। একটা সিএনজি ধরে গন্তব্যে এসে নামলো শ্রেয়া। প্রিয় হয়তো ওর অপেক্ষায় মরিয়া হয়েছিল, গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই দিক বিদিক শূন্য হয়ে জাপটে ধরল, অশ্রুসিক্ত কণ্ঠে আওড়াতে থাকে, দুটো দিন দেখি না তোকে, মন চাইছিল সব ছুঁড়ে ছেড়ে চলে যাই। কেমন আছিস? শ্রেয়া হাসে। দুঃখের ভার বেশি থেকে বেশি হলেও ঠোঁটের কোণে যেই হাসিটা ফোটে ঠিক তারই প্রতিম হলো। ক্ষীণস্বরে বলল, নিয়তি যেমন রেখেছে। তোর কি খবর? বাড়ি ছেড়ে হঠাৎ এখানে? প্রিয় সরে এসে গাঢ় দৃষ্টি তাক করলো, নিষ্প্রভ স্বরে উত্তর দেয়, দুই পরিবার মিলে ঠিক করলো এখানে বিয়ের সকল অনুষ্ঠান হবে একসাথে। খারাপ লাগছে তোর? একদমই নয়, তোর খুশিতেই আমি খুশি। অথচ আখিদয় জলে পরিপূর্ণ, গড়িয়ে যাবার অনুমতির প্রতীক্ষায় অশ্রুকণারা। কিন্তু শ্রেয়া দিবে না, কঠোর হবে, আগের জীবনে ফিরে যাবে। এতিমের ওপর কারা ছায়া দীর্ঘস্থায়ী হয় না। কেউ করুণা করে, কেউ মায়া দেখায়, ভালো কেউ বাসে না। প্রিয়র হাতটা চেপে ধরে শক্তি জুগিয়ে পুনরায় বলে উঠল, তুর্য স্যার এসেছেন? ওনার বাসায় দেখলাম তালা ঝুলছে। হ্যাঁ, গত রাতেই এসেছেন। এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল, কান্না সংবরণ করে মৃদু হেসে বলে, সত্যিই বিয়ে করবেন? এবার রাগে আক্রোশে ফেটে পড়ে প্রিয়, কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, কেন করবেন না? ওনার মতে উনি অবিবাহিত, বিয়ে করতে আপত্তি কোথায়? তাছাড়া অহমিকা ওনার এক সময়ের ভালোবাসা, পুরনো ভালোবাসা জাগ্রত হতে কতক্ষণ? প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে উঠল। ওর নিজের কলিজা ছিঁড়ে যাচ্ছে। নরম মনের এই মেয়েটা সহ্য করছে কেমন করে? সহ্য শক্তি কি বেশি অতীব? শ্রেয়ার দিকে সিক্ত নেত্র মেলে বলল, চল না তুর্য ভাইয়ের কাছে, সব বলে দিবি আজ। ঘৃণা করলে করবে, অন্য একটা মেয়েকে বিয়ে তো করবে না। চল প্লিজ। আর আমাদের আটকাস না। ওইদিকে আয়ুষী ত্রিনা আন্টি, ওইদিকে আয়ুষী ত্রিহা আন্টি বিয়েটা আটকানোর চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু তুর্য স্যারের হ্যাঁ শব্দটা শুনতে পেরে উঠছে না মেহরিনা আন্টির সাথে। উনি বলেছেন তুর্য স্যার একবার রাজি হয়েছে মানে কেউ যদি ওনার বিরুদ্ধে যায় তাহলে উনি বিষ খাবেন। সে আর কিছু না বলে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। খেয়াল মতে উঠল মেহরিমা চৌধুরী। ও কি এতটাই অপছন্দের? কিশোরী জীবনে ভুলটা কি ক্ষমার যোগ্য হয় না? ছোট থেকে একলা জীবনটা একটু কেড়ে বেছে নিয়েছে। অবুঝ ছিল, ভয়ঙ্কর স্মৃতি ছিল, সব ফেলে কিশোরী জীবনে পদার্পণ করে। হঠাৎ তুফানের ন্যায় আসে প্রণয়, আবেগ, অনুভূতি, সাথে যোগ হয় স্বপ্ন। সেই স্বপ্ন হুট করে নেওয়ার সিদ্ধান্তে জীবনের মোড় পাল্টে দেয়। মানুষের জীবনে মিল যেন প্রকৃতির সঙ্গে।
ঝড় আসবে, প্রকৃতিতে লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে। তখন প্রকৃতি নীরবে সবটা সইয়ে নতুন উদ্যমে নিজেকে গোছাতে লেগে যাবে। তবে পুরনো রূপটা আর পাবে না ফিরে, কখনোই না, যেমনটা পায় না শ্রেয়া। শ্রেয়া আজ আর ভয় করল না, লুকিয়ে রইল না নিজেকে। চৌধুরী পরিবার সবাই বিশাল বড় ড্রয়িং রুমে বসে। ফতেমা চৌধুরী চোখ গোল গোল করে চাইলেন। রহিমার হাতটা টেনে মাথায় রেখে চাপা স্বরে বলে উঠলেন, রহিমা রে, এ আমি কারে দেখতেছি? রহিমা চমকে গেল শ্রেয়াকে দেখে। কণ্ঠে অবাকতা ধরে রেখেই সম্মতি দিয়ে বলল, আম্মা, এ তো নতুন বধূ। মেহরিমা দাঁতে দাঁত চেপে শাশুড়ি ও রহিমাকে বললেন, চুপ করেন, এই মেয়ে প্রিয়র বান্ধবী, ভুলেও নতুন বধূ কিংবা অন্য কিছু বলবেন না। তুর্য জানলে সব কিছু জলে ভেস্তে যাবে। তাছাড়া আপনার ছেলেও কিন্তু এসব জানে না আম্মা, জানলে আপনারই রক্ষা নেই। ফতেমা চৌধুরী সূর্যের বাবার দিকে তাকালেন। উনি ছেলের বিয়ের ব্যাপারে অবগত নন। বিজনেসের সুবাদে বিভিন্ন দেশে যাতায়াত লেগেই থাকে। বিয়ে পালিয়ে যাওয়া সকল ঘটনা বহু কষ্টে ধামাচাপা দিয়েছেন যেন আর কারো কান অবধি না পৌঁছায়। অত্যন্ত শক্ত ধাঁচের লোক নুরুল চৌধুরী। যদি জানেন ছেলের রক্ষণাবেক্ষণের জন্য একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছিল এবং মেয়েটা পরের দিনই মুখ চুন কালি মাখিয়ে পালিয়েছে, তাহলে মেরেই ফেলবে সবাইকে। সবাই আগে ক্রোধ ছাড়বে মেহরিমার ওপর। ওনার একটা ভুল সিদ্ধান্তের কারণে ছেলে ও ছেলের বউয়ের সম্পর্কে ফাটল চান না। এমনিতেই তোয়াশের ব্যাপারটা এখনো শূন্যেই আটকে রয়েছে। অনেক চেয়েও এই বাড়িতে আনতে পারল না তাকে। ফতেমা ভয়ে ভয়ে মেহরিমার কাছ থেকে খেসে জিজ্ঞেস করলেন, এই মেয়ে বলে দিলে? বলবেন না আম্মা, সেই সুযোগ আমি দিব না। মেহরিমার নির্লিপ্ত জবাব। শ্রেয়া পিউর বাবা মা দাদির সাথে কুশলাদি বিনিময় করে রুমে আসলো। একটা লম্বা শাওয়ার নিয়ে চিন্তায় মশগুল হলো। অনেক ভেবে মুচকি এসে হাঁটা ধরলো তুর্যকে খোঁজার জন্য। প্রিয় পিছন থেকে ডাকলো, কোথায় যাচ্ছিস? জামাইকে আসলে বাধ্যে। থেমে না থেকে দীর্ঘ করিডোরে ধীর স্থির গতিতে হাঁটতে শুরু করলো শ্রেয়া। সেই সাথে ভিতরে ভিতরে সাহস জোগাচ্ছে। প্রিয়র কাছ থেকে শুনেছে তুর্য রুমটা একদম শেষ মাথায় ও কর্নারে। সেই মোতাবেক চলছে পা, কিন্তু বাদ সাধলো মেহরিমা। কবজি ধরে টেনে ওকে রুমে নিয়ে এলো। দেখলো একটা মেয়ে জানালা ধরে দাঁড়িয়ে। শ্রেয়া কিছুই বুঝতে পারছে না। কবজি ছাড়িয়ে কঠিন স্বরে বলল, কি করছেন আপনি? এভাবে টেনে এনেছেন কেন? রাগান্বিত চোখে তাকালেন মেহরিমা। মেয়েটাকে কেন্দ্র করে বললেন, ডিভোর্স পেপারটা বের করো অহমিকা। তোমাকে বললাম না এই মেয়ে আসবে, চলে এসেছে। এখন আর দেরি করা ঠিক হবে না। অত্যাধিক সুন্দর একটা মেয়ে, চোখ দুটো টানা টানা, চাউনি তীক্ষ্ণ, ছোটে আলতো হাসি ঝুলিয়ে বলল, সাইন করবে তো আন্টি? শ্রেয়া কণ্ঠস্বর রোধ হয়ে এলো সঙ্গে সঙ্গে। আত্মচিৎকার মনোনিবেশ করলো অন্তরে। তবুও শক্ত চোখে চেয়ে তেজি কণ্ঠে বলে উঠল, শ্রেয়া সাইন করবে না। আমি মিস অহমিকা ও শাশুড়ি। হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। অহমিকার প্রশান্ত অধরে ফিচেল হাসি। এগিয়ে এসে জড়তাবিহীন নিঃসংকোচ শ্রেয়ার ডান হাতটা আঁকড়ে ধরল। আকস্মাৎ স্পর্শে নড়েচড়ে উঠল শ্রেয়া। এটা যে তার আশায় প্রতিফলন নয়, তবুও কঠোরতা বজায় রেখে ঠায় দাঁড়িয়ে রইল। চেহারার ভঙ্গিমায় তেজের ছাপ। অহমিকা হাসি মুখেই বলে, বেশ তেজস্বী তো তুমি। শ্রেয়া গাঢ় দৃষ্টি পর্যবেক্ষণ করেছে অহমিকাকে। মেয়েটা যথেষ্ট স্মার্ট, চালাকও বইকি। নয়তো প্রাক্তনের বউয়ের সাথে এত নরম ভদ্র ব্যবহার। তাছাড়া কিয়ৎক্ষণ পূর্বেই তো ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়ার কথা বলছিল। নিশ্চয়ই বিয়েতে মেয়েটার মত আছে। এত বড় একটা মেয়েকে ধরে বেঁধে একজন বিবাহিত ছেলের সাথে সারা জীবন বেঁধে দেওয়া অসম্ভব। এছাড়াও মেয়েটা পেশায় একজন ডাক্তার। জীবনের ভোর সিদ্ধান্তে উপনীত থাকবে এমন ধাঁচের নয়। তাই হালকাভাবে নিতে পারল না সে। হাত ছাড়াতে প্রয়াস চালালে অহমিকা আরো শক্ত করে চেপে ধরে। রাশভারী গলায় বলল, সাইনটা করে দাও। কি করবে এমন একটা সম্পর্ক টিকিয়ে রেখে যা কখনো পূর্ণতা পাবে না? মুক্তি দাও তুর্যকে। তুমি ওকে 1%ও চিনো না যতটা আমি জানি।
আমার পাওয়া তথ্য মোতাবেক তুমি নাকি ও যেখানে লেকচারার হিসেবে নিয়োজিত সেখানকার ছাত্রী, তাও ওর ডিপার্টমেন্টের। অহমিকা হাতটা ছেড়ে গলা ঝেড়ে নিল। পুনরায় বলতে শুরু করে, শোনো শ্রেয়া, তুর্যের অতীতে আমি, ওর জীবনেও এতকাল আমি ওতপ্রোতভাবে মিশে আছি। মানসিক ভারসাম্য হারানোর আগেও আমি ছিলাম, হারানোর পরেও ওর মস্তিষ্কের সমগ্রটা জুড়ে আমি অবস্থান করেছিলাম। আবার সে আমি ওকে তিলে তিলে দিনরাত এক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। মাঝ থেকে তুমি উড়ে আসলে দাদির ভুল উদ্যোগে, কিন্তু জুড়ে বসতে পারলে কই? স্বার্থপরতা তো দেখালে যেটা দেখিয়েছিলাম আমি এককালে। তবে পার্থক্য কি জানো? তুর্যকে যে ব্যথা আমি দিয়েছি সেটার প্রশমনের মাধ্যমেও আমি, কিন্তু তুমি কিছুই না। এমনকি তোমার হাজব্যান্ড তোমাকে চিনেও না অবধি। তাহলে তুমি ওকে কি করে ডিজার্ভ করো? ভুল আমি করেছি, সূর্যও নিয়েছি, তুর্যও আবার আমার। যদি ন্যূনতম সেন্স থাকে কিংবা ভালো হও তাহলে ভেবে দেখবে। রাত পর্যন্ত ভেবো, তারপরে এসো আমার কাছে। তুমি আমার ছোট বোনের মতন, তাই বলে ভালোবাসা ভাগাভাগি সম্ভবপর নয়। আমার পক্ষেও স্বামী ভাগাভাগি অসম্ভব ব্যাপার। কথাটা বলে আলতো হাসে শ্রেয়া। গুনে গুনে কয়েক কদম সরে গিয়ে দাঁড়ালো। মেহরিমা ক্ষিপ্ত হয়ে আছেন। অহমিকা চেয়ে আছে কপাল কুঁচকে, চক্ষুদ্বয়ের আকৃতি ছোট ছোট। শ্রেয়া কণ্ঠে ভার করে বলে উঠল পুনর্বার, আপনার প্রাক্তন কিন্তু আমার স্বামী। পার্থক্য বোঝেন? আপনি ছিলেন হারামে লিপ্ত এবং আমারটা একদম পবিত্র। চাইলেই আপনাদের মতন মানুষ এটা নিঃশেষ করার ক্ষমতা রাখে না। আমি স্যারের যোগ্য কিনা, তিনি আমাকে তার জীবনে রাখবেন কিনা, সবটা ওনার থেকেই না হয় শুনে নেব। সম্পর্ক যার সাথে গড়েছি তার মুখের এক একটা শব্দই আমার নিকট গ্রহণযোগ্য হবে। বিনা বাধাই মেনে নেব। ফার্দার আমাকে জোর করার চেষ্টা করবেন না শাশুড়ি আম্মা। দাও দাও করে জ্বলে উঠল মেহরিমা। শ্রেয়ার কাজ ঝাঁকালো শক্ত হাতে। হুঙ্কার ছেড়ে বললেন, স্বার্থপর মেয়ে, অসভ্য, এত লাইক কোথায় পেয়েছিস তুই? সব আম্মার দোষ। তুই আমার ছেলের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখিস না। ভাগ্যক্রমে পারছিস। প্রিয়র মতন এত বড় বাড়ির একটা মেয়ে তোকে কিভাবে বুকে জড়িয়ে নিয়েছে আমি ভেবে ভেবে দিশাহারা। যাই হোক, আমার ছেলের উপর অধিকার খাটানোর চেষ্টা করবি না। তোকে না চাইতেও মেনে নিয়েছিলাম বিয়ের দিন, কিন্তু তোর কারণে অলিগলিতে রটে যায় চৌধুরী বাড়িতে চেপে থাকা সত্য। তুর্যুকে পাগল বলে আঙ্গুল তুলতো, হাসতো, কৌতুক করতো কেবল তোর জন্য। কই হেরা কি কেউ জানতো না? মা হয়ে এটা আমার পক্ষে কখনো সহনশীল না। আমার বাড়ি পরিবার ছেলেই আমার অহংকার, আর সেই অহংকারে কালি লেপে দেওয়া ইতিম মেয়ে তুই। এবার পিছু ছাড় আমাদের, দয়া করে পিছু ছাড়। আমি বুঝি তুর্য নিজের মধ্যে কষ্ট চেপে রেখেছে। ও খুব চাপা স্বভাবের। ওকে সুন্দর স্বাভাবিক সুখী জীবনে দেখতে চাই। মেহরিমার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে যায়। শ্রেয়ার কাছ থেকে একদিক দিয়ে ওনার কথাগুলো সঠিক ও উচিত ঠেকল। তুর্য পাগল হওয়ার বিষয়টা সত্যি কেউ এত একটা জানতো না, খুব কম মানুষ জানতো। সবাইকে এটাই বলা হয়েছিল তুর্য দেশে নেই। বিয়ের পরেই প্রভাতে কিছু অতি নিকটন আত্মীয় স্বজনদের জানানো হয় তুর্য ফিরে এসেছে, ঘরোয়াভাবে বিয়ে করেছে। সেই সুবাদে ছোটখাটো একটা আয়োজন। এইগুলো নাকি প্রিয়কে আয়ুষী জানিয়েছে এবং ওর মাধ্যমে কর্ণধার হয় শ্রেয়া। তবুও সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, আমি তো সেদিন এসেছিলাম, আপনি তো ফিরিয়ে দিলেন আমাকে। অর্ধপথ অতিক্রম করে আমি বাস থামিয়ে আবারও এসে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়ারে। দারোয়ান আমাকে ঢুকতে পর্যন্ত দিচ্ছিল না। খবর পাঠাতেই আপনি এলেন, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিলেন আমাকে, ঘরে তুললেন না আর। হয়তো আমি এতিম বলেই এটা করতে জয়ী হয়েছেন। মাথার উপর কারো হাত থাকলে কখনোই পারতেন না। জীবনে আমরা যতই বলি একা চলতে পারবো, বাক্যটা নিতান্তই নির্থক। কারো না কারো পাশে থাকতে হয়, মানসিক মনের শক্তির যোগান দিতে, যা আমার ছিল না। ফলস্বরূপ আমি হেরে গেলাম, দুর্বল হয়ে চলে গেলাম এই শহর ছেড়ে স্বামী ফেলে। শ্রেয়া তড়িৎ বেগে সুসজ্জিত কক্ষ ত্যাগ করে। করিডোরে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নেয় অদর্শনে। এতক্ষণে ভেতরটা বড্ড ব্যথা করছিল, চিনচিনে ব্যথা। তুর্য রুমে যাওয়ার চিন্তা ভাবনা করে এলো, পরিস্থিতি অনুযায়ী কল্পনাগুলো সম্পূর্ণ উবে গেল।
এখন রুমে গেলে প্রিয়কে হাজার খানিক প্রশ্নের সন্দেহের ঝুলি খুলে বসবে, তাই নিচে নেমে আসে। উদ্দেশ্য প্রিয়র মায়ের কাছে যাওয়া। বিয়ে বাড়িতে কত শত কাজ থাকে, টুকিটাকি করে দিলেও অনেকটা কমবে। রান্নাঘরে উকি দিয়ে দেখে প্রিয়র মামি, খালা, ফুপু আরও অনেক মহিলা হাতে কাজ ছাড়ছেন। পেছন থেকে কাঁধে কারো ছোঁয়া নিস্তস হয় শ্রেয়ার। ফিরে দেখে ত্রিহা চৌধুরী, মলিন মুখে ওর পানে চেয়ে। শ্রেয়া কী বলবে ভাবতে থাকে। এদের মুখোমুখি হলে নিজেকে অত্যাধিক অপরাধী মনে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে। নত মস্তিষ্কে বলল, কেমন আছেন? ত্রিয়া স্মিত হেসে বলল, ভালো আছি মা। তোমার কি অবস্থা? সেদিন হঠাৎ চলে গেলে কেন? আমি পিউকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। আয়ুষও খুব অবাক হয়েছিল তোমার চলে যাওয়ায়। শ্রেয়া স্বভাবস্বরূপ ভঙ্গিতে বলে, কোচিং সেন্টারে টিচিং প্রফেশনে আছি চাচি। বন্ধ করলে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে যায়। যদিও এক বিষয়ের জন্য একাধিক শিক্ষক রয়েছে, তবুও নিজের তরফ থেকে ঘাটতি রাখতে চাই না। আচ্ছা আসো, এখন একটু কাজে সাহায্য করবে? তোমার বান্ধবী বন্ধু বলে কথা। চৌধুরী বাড়ির বড় বউ তুমি, দায়িত্ব অনেক তোমার। বড় বউ? কথাটা অত্যন্ত নিছক। শ্রেয়া একটুও নড়ল না। কাছে হাত দিবে সে, তবে বউ বউ হিসেবে নয়, প্রিয়র বান্ধবী হয়ে। ত্রিয়া যেন ওর মনের অব্যক্ত বাক্যগুলো আন্দাজ করে নিল। বলল, নিজের অধিকার ছেড়ে দিতে নেই মেয়ে। আমি শিওর তুর্য সেদিন জানবে তুমি ওর বউ, বুকে লুকিয়ে রাখবে তোমাকে। ও যেমন ঘাটতাড়া রক্তটা, তেমন সুন্দর মনের একটা মানুষ। মিলিয়ে নিও আমার কথাটা। আর বাকি রইল অহমিকার সঙ্গে বিয়ের ব্যাপারটা। তুর্যকে আমি সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি এত বছরে ওর চাচি হয়েও, কিন্তু যতটুকু জানি অহমিকার বিপদ খুব একটা দূরে নয়। আসো এখন। শ্রেয়া নত মাথায় সঙ্গে চলল। দুই কপলে রক্তবর্ণ ছেয়ে আছে নিমেষে। সত্যি কি ওকে তুর্য বুকে লুকিয়ে রাখবে? এত লাগবে না, ধারে কাছে একটুখানি জায়গা দিলেও ঢের। বাইরে বিরাট আয়োজন চলছে। তন্নাধ্যে আয়ুষের সঙ্গে এবার দেখা হলো শ্রেয়ার। ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কখন আসলে? শ্রেয়া ক্ষীণস্বরে আসার সময়টা জানায়। তৎপর আর কোনো কথা না বলেনি আয়ুষ। দৃষ্টি ঝুঁকিয়ে কাজের বাহানায় প্রস্থান ঘটায়। কিন্তু তার আকারভঙ্গিতে শ্রেয়া চক্ষু ধরে ফেলে সংকোচ চাউনি। এত কিসের দ্বিধা আয়ুষের? এতকাল লুকিয়েছে বলে? অগোচরে হোক ব্যাপকভাবে সহায়তা করেছে লোকটা। সে না থাকলে হয়তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম হতো শ্রেয়া। মনে মনে ভাবে সকল ব্যস্ততা কেটে গেলে আয়ুষের সাথে কথা বলবে। কোনো প্রকার অপরাধ বোধ বইতে দিবে না তাকে। সাহায্যকারীকে অপরাধের অনুভূতিতে জর্জরিত করার মতো খারাপ কাজ করবে না ও। বাইরে থেকে এসে রাহেলার আদেশ চেয়ে ট্রেটা নিয়ে ছুটল ছাদে। পিওর কাজিন গ্রুপ মেহমান অনেকেই ছাদে। তাদের জন্য নাস্তা পাঠালেন রেহলা। সাথে এলো বাড়ির কাজের মেয়েটা। সিঁড়ি ভেঙে মেয়েটা আগে আগে চলে গেল। বেশ চটপটেছে। শ্রেয়া আবার এত তড়িঘড়ি হাঁটতে অভ্যস্ত নয়। তাড়াতাড়ি হাঁটতে গেলে মনে হয় কখন পড়ে যায়, মুখ থুবড়ে ঘটে যায় দুর্ঘটনা। সময়ের চেয়ে জীবনের দাব খুব বেশি অত্যন্ত। মন্থর গতিতে কয়েকটা সিঁড়ি উঠতেই সম্মুখে এসে দাঁড়ালো তারকা সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তি। মুখটা এই কয়দিনে পান সেটে মনের ক্যানভাসের আঁকা সমাপ্ত। গেঁথে থাকবে চিরতরে, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। সিঁড়ির অনেকখানি স্থান দখল করেই দাঁড়িয়ে আছে। চেয়ে আছে অনিমেষ নেত্রে। নিমেষের দৃষ্টি করা হয়ে ওঠে। কপাল ভাঁজ ফেলে তুর্য বলে উঠল, চলে এলে? শ্রেয়া চোখ বুজে সুর নরম রেখে প্রত্যুত্তর করে, জি, আসতেই হয়। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। কণ্ঠ কি কাঁদছে? শ্রেয়ার মনে হলো ওর কণ্ঠনালীতে কম্পন। কাঁদছে তিরতির করে। তুর্য ঠোঁটের কার্নিশে সুপ্ত হাসি ফুটে ওঠে। এক হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দেয়। হাসি মিশ্রিত কণ্ঠধ্বনি, আমারও কিন্তু বিয়ে। তৎক্ষণাৎ উত্তর শ্রেয়ার, জানি, অভিনন্দন। বাহ্যিক আচরণে ত্রুটি রাখছে না শ্রেয়া, কিন্তু অন্তরের ভেঙে চুরে তছনছ। ক্ষত বিক্ষত এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তুর্য মাঝখানের খালি সিঁড়িটাই নেমে এলো। আমার বউকে দেখলে? হ্যাঁ, খুব সুন্দর। শ্রেয়া কথাটা বলতে বলতে কাজের মেয়েটা এসে হাজির হয়। সন্দেহের দৃষ্টিতে তাকায় ওদের দিক। লজ্জায় চুপসে যায় শ্রেয়া। তুর্য বিরক্তি প্রকাশ করে হাত থেকে ট্রেটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল,
তাড়াতাড়ি আসবে না। এগুলো নিয়ে সবার খাওয়া শেষ হলে তারপর প্লেটগুলো নিয়ে আসবে, ওকে? মেয়েটা কি বুঝলো কে জানে, ঘাড় নাচিয়ে আচ্ছা উচ্চারণ করে চলে গেল। শ্রেয়া নেমে যেতে নিলে ওনার কোনা টেনে আঙুলে বেঁধে নিল তুর্য। হতভম্ব স্তম্ভিত শ্রেয়া বিহবল কণ্ঠে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি করছেন স্যার? তুর্য গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, আমি যেতে বলেছি তোমাকে। আস্ত বড় একটা বেয়াদব, অনুমতি না নিয়ে উপেক্ষা করে চলে যায়। পরক্ষণে শ্রেয়া সন্নিকটে দাঁড়িয়ে বলে, আমার বউ শুধু সুন্দর, ওর গাঢ় দৃষ্টি চোখে বেঁধেছে তোমার। মাথায় এক জুটি করলে ওকে বড্ড কিউট লাগে, মনে হয় মাথায় তাল গাছ। মারাত্মক একটা মেয়ে, ক্ষণে ক্ষণে অস্থির করে তোলে আমাকে। নিজেকে নিয়ন্ত্রণ রাখা এখন খুবই দুর্বোধ হয়ে পড়েছে। মুখে লাগাম টানতে ভুলে যাই ওর সামনে। টানবই বা কেন? বউয়ের সঙ্গে সবই জায়েজ। সিদ্ধান্ত নিলাম মধুচন্দ্রিমা পর্যন্ত গিয়ে নিজের নিয়ন্ত্রণকে বাঁধনহারা করে দেওয়ার। বউটা ঠিকঠাক মানিয়ে নিতে পারলেই হলো। পেট মুচড়াচ্ছে শ্রেয়ার, বক্ষস্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। কি মাতাল করা কণ্ঠস্বর! দেহে তরঙ্গ খেলে গেল। কম্পন সহ্য করতে না পেরে তুর্যর পরনের গেঞ্জিটা মুঠোর মধ্যে নিল তৎক্ষণে। তুর্য বুড়ো কোচকে পেটের দিকে তাকালো, কপালে ভাঁজ পড়ল তার। চাহনি চোখে পড়তেই শ্রেয়া নিজের দেহখানা সামলে চট করে সোজা হয়ে দাঁড়ালো। হাতের মুঠোয় হতে মুক্ত করে দিল টি শার্টের অংশটুকু। তরঘর করে উত্তেজনায় ভরপুর কণ্ঠে বলে উঠল, সরি স্যার, হঠাৎ মনে হলো পেছনের দিকে পড়ে যাচ্ছে, তাই কোনো দিক বেদিক না পেয়ে ভুলবশত আপনার গেঞ্জিটা আঁকড়ে ধরে ফেলেছি। সত্যি আমি খুব খুব দুঃখিত। শ্রেয়া ভয়ার্ত দৃষ্টি মেলে ধরল। মুখের স্মৃতি অজস্র চিন্তার ছাপ, আঁখি পল্লব কাঁপছে। ক্ষীণ সময় পর পর ছুঁয়ে দিচ্ছে মিশ্রণ ত্বক। ভেতরে যেন আন্দোলন চলছে, অনুভূতিদের আন্দোলন। তুর্যর হরতাল চালাচ্ছে। এখন অপেক্ষা শুধু তুর্যর পরবর্তী কথা শোনার। শরীর এত কাঁপছিল যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে গড়িয়ে পড়া রক্তাক্ত হয়ে যেত। সিঁড়ির মাঝখানে থাকায় আশেপাশের প্রাচীর ধরার কোনো মাথায় আসেনি। হাতের নাগালে নিজের রক্ষার জন্য যাকে পেল তাকেই ধরল বাঁচার তীব্র প্রচেষ্টা। তুর্য দৃষ্টি এখনো অবিচল, অনড়। একটুও নড়চড় হয়নি তার চাহনি। দেয়ালে এক হাত ছেঁকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তৎপর সোজা হয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে ফিচেল স্বরে বলল, কখনো আমার বুকে তোমার তুলতুলে দেহ নিয়ে পড়ে থাকো, আবার কখনো পেটে নখের আঁচড় কেটে গেঞ্জি মুঠোয় পরে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। আমি কি তোমার রক্ষক? মতলব কি তোমার বলো তো? এই যে এখন পেটে নখ বিধিয়ে দিলে আমার কি হবে? মধুচন্দ্রিমাটা বেচতে দিলে এত হিংসা তোমার কেন? আমি আমার বউকে আদরে বাসিয়ে দিব, সেই জন্য নখের আঁচড় দিয়ে আমার বউয়ের মনে সন্দেহ বাঁধানোর ধান্দা? তুমি কি ভেবেছ আমি বুঝি না? এই মেয়ে, এত ধান্দা খুঁজো কেন তুমি? হিংসে হয়? নিমেষেই শ্রেয়ার শ্রবণধ্বনি গরম হয়ে ওঠে। কেমন উত্তপ্ত অদৃশ্য ধোঁয়া বেরিয়ে প্রকৃতিতে মিশে যাচ্ছে যেন। আবার মধুচন্দ্রিমার রাত্রিতে অহমিকা তুর্যের বউ হয়ে অবস্থান করবে, আদর্শ হওয়া গায়ে মাখিয়ে নিবে। এইসব কথা ভেবে শ্রেয়ার বক্ষস্থলে থরথর করে কম্পন ছড়িয়ে পড়ে। সেকেন্ডের ব্যবধানে বিষাক্ত যন্ত্রণায় পতিত হয় তা। রক্তের ন্যায় প্রবাহিত হয় শিরা উপশিরা সমগ্র কায়ায়। দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে হানমনে বলে, স্যার আপনার পেটটা দেখান, ওষুধ লাগিয়ে দেব। হোয়াট? তুর্য কড়া উচ্চস্বর। এবার হুঁশে এলো শ্রেয়া। কি বললে এটা সে? উল্টো ঘুরে পালাতে যাবে এহেন মুহূর্তে তুর্য গলা ঝেড়ে ডাকলো, কণ্ঠটা কেমন রসাক্ত ঠাট্টা মিশ্রিত। এই মেয়ে, তুমি কি চাইছো? আমার উদম দেহ দেখতে? আবারও নায়ক ভাবছো আমাকে? আরে আমি আমার বউয়ের হাজব্যান্ড, আর কারো হতে পারবো না। বিয়াই হিসেবেই বললাম সরি বিয়াই। আমার উন্মুক্ত দেহটা আমার মাথায় তালগাছুনা বউয়ের প্রাপ্য। শ্রেয়া ভরকালো, চোখ বড় বড় করে বলতে চাইল, আপনি একটা চরম লেভেলের চরিত্রহীন পুরুষ। না হলে বউয়ের সামনে অন্য নারীর সাথে মধুচন্দ্রিমার কল্পনা করতে লজ্জা লাগে না? মনের কথা মনে সঞ্চয় রেখে নরম নম্র কণ্ঠে বলে, আমি নিচে যাব, আসি। তাৎক্ষণিক তুর্য গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে ধরে রেখেছে কে? যাও। তবে আমার পেট থেকে জড়ানো এক ফোঁটা রক্তের অধিকার আমি ছাড়ছি না।
যেভাবে পারো সময় বুঝে শোধ করে দিও। তুমি অবশ্য আগেই জানো হিসেবে এক চুলো ছাড় দেবার মানুষ আমি নই। সো তপ্ত দেহের অধিকারী সিওসি রক্ত কিন্তু চাই মানে চাই। শ্রেয়ার অবাক স্বর। রক্ত ঝরেছে? কই, আপনি নিজেই তো দেখেননি। তুর্য অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে, দাঁতে দাঁত চেপে বলল, আমি স্যার নাকি তুমি ম্যাডাম? নিমেষে প্রত্যুত্তর শ্রেয়ার। আপনি স্যার? তুর্য দুই অধর আলগা করে পুনরায় প্রশ্ন ছুড়ে দিল, দেহটা তোমার নাকি আমার? আপনার। তাহলে আমি অনুভব করব নাকি তুমি? অনুভবে বুঝেছি রক্ত ঝরেছে, 2 ফোঁটা হয়তো, কিন্তু 1 ফোঁটা নিব। আমি আবার নির্দয় না। আর স্যার যেহেতু আমি, বুঝিও তোমার চেয়ে অধিক। কোনো বাহানা চলবে না। 2-এর স্থানে 1 কমিয়ে 1 ফোঁটায় এনেছি রক্তের পরিমাণ। তোমার দেহ থেকে আমার গায়ে 1 ফোঁটা রক্ত প্রবেশ করিলেই দায়মুক্ত করব তোমাকে। শ্রেয়া তাজ্জব হয়ে চেড়ে রইল নির্মিষেই। অক্ষিপটের চমক বিস্ময়, মস্তিষ্ক কিছু বুঝে উঠতে পারছে না। এ কেমন লোকের পাল্লায় পড়েছে? মানুষটা এখনো পাগল রয়ে গেল নাকি? ভেঙে তুর্য আদেশের সুরে বলল, নিচে নেমে বড় জায়গাটায় দাঁড়াও তো। শ্রেয়া মিনমিনিয়ে কণ্ঠে উল্টো জিজ্ঞেস করে, কেন? চরিত্রহীন পুরুষ হওয়ার আশা আবার ভিতরে জেগেছে তাই। তুর্য কাট কাট কণ্ঠে নিরলস জবাবে শ্রেয়ার হৃদয়স্থল থুকফুক করে উঠল। তড়িঘড়ি করে নিচে নেমে মিশিয়ে নিল দেহটা দেয়ালের সঙ্গে। তুর্য হাসল, দুর্বোধ্য হাসি। গুনে গুনে 3 পা ফেলল সম্মুখে। দূরত্ব থাকলো, 1 আঙুল কিঞ্চিত পরিমাণের তফাৎটুকু আজও ঘুচায়নি সে। গাঢ় স্বরে বলল, কানে কানে একটা কথা শোনো। শ্রেয়া দম আটকে স্থির হয়ে আছে, নড়ছে না বিন্দুমাত্র। তুর্যর ঘোর লাগা স্বর হৃদয় নিংড়ানোর ক্ষমতা রাখে। হ্যাঁ বা না কিছুই বলতে পারল না। সুঠাম তারকা দেহের যুবক খানিকটা ঝুঁকে এসে বলে, তোমার সন্নিকটে আজকাল আমার সহের মাত্রা বেড়েই চলেছে। অস্থির হলাম, তবুও সহ্য শক্তি কমল না। হেয়ালি না করে বলেই ফেলি, যে কারণে তোমায় এতক্ষণ আটকে রাখলাম তা হলো তোমার কাঁধের একপাশে কালো কালো কি যে উকি দিচ্ছে, ঠিক করে নিও। শেষের বাক্যটা প্রচণ্ড মৃদু স্বরে উচ্চারণ করলো তুর্য। দ্রুত গতিতে প্রস্থান ঘটালো নিজের। শ্রেয়া থম মেরে আরো চিপকে গেল দেয়ালে। পেট মোচড় দিচ্ছে আবারও। এবার বোধহয় বাথরুম যেতেই হবে। ওড়না পিঠে ছড়িয়ে কাঁধসহ ঢেকে দৌড় মারল। আর দাঁড়ানো যাবে না, কোনো মতেই না। করিডোরে এসে মুখোমুখি হলো পিউর মামির রাহেলার। তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, এই দৌড়েছিস কেন, কি হচ্ছে? আমি তোমাদের ডাকতে যাচ্ছিলাম, সেই গেলে দুজনে আর এলে না। প্রিয় পেটে 1 হাত চেপে জানালো, আমি আসছি, 5 মিনিট দেরি হবে। এই মুহূর্তে অপেক্ষা না করে দৌড়ে রুমে এলো। ঢকঢক করে পানি খেয়ে বিছানায় বসে বিড়বিড় করলো, এমন চরিত্রহীন পুরুষ পাগল লেকচারার দুটো দেখিনি। প্রিয়র টানাটানিতে বাথরুমে যাওয়া আর হলো না। অবশ্য প্রয়োজন পড়েনি। পানি খাওয়াই কেমন শান্ত হয়ে গেল পেটটা। এই অঙ্গে শত্রু একজন, এবং মানুষটা হলো তুর্য চৌধুরী। উনি কাছে এলেই যত মোছামুছি সর্ব করে নিচে আসে। একদল খেয়ে উঠে গেছে, বিয়ে বাড়ি বলে কথা। না পারছে চেয়ার দখল করছে, পেট ভরে খাচ্ছে, গিলছে আবার উঠে যাচ্ছে। নতুন করে টেবিলে খাবার সাজাচ্ছে কাজের লোকেরা। প্রিয় বসে পাশের চেয়ারে শ্রেয়াকে বসালো। বাম হাতের চেয়ারের কাছাকাছি আসলো আয়ুষ। এতে প্রিয় আলতো হাসলো। লজ্জাতুর হাসি হলে আখ্যায়িত করা এটা হয় এটাকে। শ্রেয়া দেখে চকিতে মাথা নত করে খাবার নিমজ্জিত হয়। কিন্তু ওর সেই খাবার বিঘ্ন ঘটিয়ে সামনের দিকে চেয়ারে টেনে বসলো তুর্য। তাকে দেখেই শ্রেয়ার পুনর্বার পেটের পীড়ার সৃষ্টি হয়। গোগ্রাসে গিলে উঠে যাওয়ার চেষ্টা করে। আর চোখে তাকাতেই আখিদয়ে বিধে ওর পানে তুর্যর তীক্ষ্ণ তুরক চাহনি। এইভাবে চাওয়ার মানে খুঁজে পেল না। নিজের দিকে চেয়ে রইল, ওর না ঠিক আছে কিনা। কাঁধে কোনো কিছু নেই তো? তবুও টেনে টেনে ঠিক করলো। সাথে সাথেই তুর্য ওষ্ঠে উপহাসের হাসি দেখা মিলে। শ্রেয়ার মন বলছে এই লোক ওর থেকে মজা লুফে নিচ্ছে। চেয়ার ছেড়ে বেসিংয়ে এসে হাত ধুয়ে ওপরে উঠে আসলো। রুমে যাওয়ার পথি মধ্যে একটা রুম থেকে ভেসে আসে চাপার স্বর, এই মাইয়া এইখানে আয়।
হতবাক শ্রেয়া। ফাতিমা চৌধুরী নিজের রুম থেকে নিচু গলায় হাঁক ছাড়লেন। গটগট পায়ে গিয়ে উপস্থিত হলো ও। ফাতিমা চৌধুরী রহিমার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে ইশারা করলো। কথা মতো রহিমা কাজটা বড় নিখুঁতভাবে সম্পূর্ণ করে দাঁত কেলিয়ে বলল, করে দিচ্ছি আম্মা। তারপর শ্রেয়ার পানে দৃষ্টি মেলে বলল, নতুন বধূ বউ খাটে, দাঁড়াই আছো কেন? ইতস্তত ভঙ্গিতে প্রত্যুত্তর করে শ্রেয়া। ঠিক আছে খালা। ফাতেমা গর্জে উঠলেন, রহিমা তুই তাই রে নতুন বধূ কইলি কিরে? নতুন বধূ হইব অহমিকা টহমিকা। এই মাইয়া স্বর্ণ চিনে নাকি? শ্রেয়া স্বভাবসুলভ ভঙ্গিতে বলে, ঠকবাজ চিনি দাদি। কি কইলি তুই? ঠকবাজ কারে কইলি? এখনই গাট্টি বস্তা বাইন্দা তুই বিদায় হইবি। আমাগো খাইয়া পইরা একটা সাদা চামড়ার দেহ বড় করলি। 10 বছর ধরে বিনা পয়সায় পালছি, আমার লগে টক্কর লস? আল্লাহ আমার রিজিক দিয়েছেন, আপনারা তো মাত্র উছিলা ছিলেন। এত অহংকার! এতিমকে ঠকাতে গায়ে লাগেনি? এতিমদের পালনে ভালো কথা, এভাবে খোটা দেন কেন? আমি যাব না, আমার বান্ধবীর বিয়েতে পাক্কা নিমন্ত্রণ পেয়ে এসেছে। আপনার কথায় আমার পাও নড়তে অনিচ্ছুক। ভালো থাকবেন, বুড়ো বয়সে তেজটা কমান। কথাগুলো বলে শ্রেয়া দরজা মিলে চলে আসে। ফাতেমা চৌধুরী ওকে শুধু নিজেদের ব্যবহারে চৌধুরী বাড়ির পুত্রবধূ স্থান দিয়েছিল, তা আরও একবার প্রমাণিত হলো। চক্ষু কোঠর জলে টইটুম্বর হয়ে উঠল এক লহমায়। ঘড়ির কাঁটা বরাবরই 9টার ঘরে। পিটপিট করে চোখ মেলে রুমে এসে রূপসীর মেলা দেখে শ্রেয়া থরফর করে উঠে বসল। সন্ধ্যার পর ক্লান্তিতে বিছানায় কোমল দেহখানি এলিয়ে দিতেই চোখ বুঝে আসে, তন্দ্রা ভর করে, নিয়ে যায় ঘুমের রাজ্যে। অস্পষ্ট চোখে দেখে সবাই সেজে গুজে ফিটফাট। হলুদ শুরু হবে বলে তারা দিচ্ছেন ওনাকে। শ্রেয়া নির্বাক হয়ে গেল। স্বয়ং বউ হলুদের সাজে সজ্জিত হয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপ্রতিভ হলো ও। রিনঝিনে স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়? হলুদ তো শুরু হয়ে গেছে, তুই সাজুগুজু করে এখানে বসে আছিস কেন? নিচে না গিয়ে? কত সময় চলে গেল। প্রিয় সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে টেবিলের ওপর থাকা বড় ঢালা এনে বিছানায় এসে বসলো। ফটাফট তৈরি হব, আমি তোকে ছাড়া বাসর ঘরে যেতেও নারাজ। আর এটা তো শুধু হলুদ। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে চেয়ে পিউ হেসে বলে, বাসর ঘরের বাহিরে ওকে পাহারাদার হিসেবে রাখবো, ঘরে ঢুকবো নাকি? যা তো শ্রেয়া, রেডি হয়ে আয়। প্রিয়কে যত দেখে সবাই ততই চমকায়। কেউ এত ভালোবাসতে পারে বান্ধবীকে? অথচ মানুষ বলে স্বার্থ ফুরালে নাকি বছরের পর বছর ধারে অটুট থাকা বন্ধুত্বেও ফাটল ধরে। কিন্তু শ্রেয়া ও পিউ যেন এর উল্টো উদাহরণ। সবার বন্ধুত্বের প্রয়োজনীয়তা থাকে না, কারো কারোটা নিঃস্বার্থ হয়, ভালোবাসাময় হয়। শ্রেয়া ঢালার ওপরে কাপড়গুলো সরিয়ে স্তব্ধ হয়ে গেল। একদম টুকটুকে লাল কাতান শাড়ি, আর্টিফিশিয়াল লাল গোলাপের গহনা, এইগুলা পরলে তো ওকে প্রিয় চেয়ে অনেক অংশে কম লাগবে না। এমনকি মানুষ ভাবে ওর হলুদ অনুষ্ঠান। ডেকে প্রিয়কে দেখালো, এগুলো মা দিয়েছে শ্রেয়া। মা বলল তোর জন্য উনি নিজ হাতে শপিং করবেন, তাই আমি আর যাইনি। মেয়ের জন্য মা শখ করতেই পারে, তাই না? এত ত্যাগ, নিজের মায়ের ভাগ পর্যন্ত দিয়ে দেয় এই মেয়ে। শ্রেয়া একটু ভেবে বলল, কিন্তু এগুলো মানে এরকম কেন দেবে? আমাকে বউ ভাববে না মানুষ? প্রিয় ফিক করে হাসলো, কর্ণ করে ফিসফিস করে বলল, লাগলে যেই পাত্র তোকে চাইবে তার হাতেই তুলে দিব। সূর্য স্যার ডিলিট। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শ্রেয়া রুমে বসে খুঁতখুত করছে বিরতিহীন। নিচে যেতে জড়তা সংকোচে ভুগছে। দর্পর পানে আরও একবার কাজল মাখা আখিদয় নিক্ষেপ করলো, প্রগাঢ় দৃষ্টি চাইল। এই নিয়ে 6 পেরিয়ে 7 বার হলো। নিজেকে পর্যবেক্ষণ করছে বারংবার। অক্ষিপটে ভাসছে টকটকে লাল ওষ্ঠাধর, কাতান শাড়ি, মাথায়, কানে, হাতে, সিঁথিতে লাল গোলাপের অর্নামেন্টস। অতঃপর শাড়িটার আঁচল হাতে তুলে নিয়ে প্রিয় মাথায় ঘোমটা টেনে দিল। শ্রেয়া হতবাক, স্তব্ধ। যে কেউ নিঃসন্দেহে তরতর করে উচ্চারণ করবে আজ হলুদ নয়, বরং বিয়েটাই হবে ওর।
এত লাল টুকটুকে কেন লাগছে? দুই গাল রক্তিম কেন এত পরিমাণে? ঠিক 3 বছর আগে যেমনটা লাগছিল। বুকটা ধক করে উঠল। চোখের পাতা ফেলা মাত্রই অতি সামান্য সময়ে শঙ্কিত হয়ে প্রিয়র উদ্দেশ্যে বলল, আমি যাব না, তুই যা, নয়তো এর শাড়ি খুলে অনেকটা পড়ে যায়। প্রিয় চোখ রাঙিয়ে চেয়ে নিজের মাথায় টিকলি খুলতে শুরু করলো। আকস্মিক এমন কাজে চোখ ছানা বড়া শ্রেয়ার। প্রিয় এক হাত ধরে বাধা প্রদান করলো। ব্যগ্র অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে, কি করছিস? আজ তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি যাব, এত জেদ কেন তোর? কারণ শ্রেয় ছাড়া আমার কিছুই ভালো লাগে না। প্রিয়র নিরলস জবাব। তৎপর আলগোছে জড়িয়ে ধরে শ্রেয়াকে মিনমিন করে বলল, তোকে কিন্তু শ্বশুর বাড়ি সঙ্গে নিয়ে যাচ্ছি। প্রিয় নিচু কণ্ঠে চিল্লিয়ে উঠল। চাপা স্বরে প্রশ্ন ছুড়ে দিল, কি? ভাবলেশীল কণ্ঠ প্রিয়র। কি আবার কি? মানুষ বোন থাকলে সঙ্গে নিয়ে যায় না? তো তুই আমার বোন, তোকে নিয়ে যাব। তাছাড়া এটা তোর শ্বশুর বাড়ি, যেতে কিসের দ্বিধা? এটাই তো দ্বিধার আসল কারণ। নামে শ্বশুর বাড়ি হলেও ওই বাড়ির মেহমান হিসেবে নিতেও আমার ভীষণ অপরাগত। বউ সেজে যাবি, মেহমান হয়ে যাস না, তাহলেই সমস্যার বিরাট সমাধান হয়ে গেল। শ্রেয়া সতর্ক দৃষ্টিতে চেয়ে রইল কয়েক পলক প্রিয় চেহারার আকৃতির দিক। সন্দেহতীত কণ্ঠে প্রশ্ন করে, তোর কথাগুলো আজ বড্ড এলোমেলো লাগছে। একবার বোন, মেহমান, বউ, এত অবিন্যস্ত কেন? কেন না, আজ স্বয়ং আমি এলোমেলো। কি দেখলাম একটু আগে আমি, কি সুন্দর একটা ছেলে চোখে পড়লো। গায়ে নীল পাঞ্জাবি, চোখে সানগ্লাস, ঠোঁট দুটো যেন চুম্বক। ইচ্ছে করছিল ব্যালকনি থেকে লাফ দিয়ে চুম্বন করে আসি। শ্রেয়া চমকিত স্বর, তোর কিন্তু কাল বিয়ে প্রিয়। চুপ, কেউ শুনলে কি বলবে? আয়ুষ ভাইয়া তোকে ফুটবল বানিয়ে খেলবে, দেখে নিস। ওই ব্যাটার কথাই তো বলছি রে। ও আচ্ছা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেয়া। আবারও ঘরে হুড়মুড় করে নিজেদের আগমন ঘটিয়েছে প্রিয়র কাজিন দল। তবে এক একটা চোখে দৃষ্টির বড় বড় হা করে সমারেশ চিৎকার করে উঠল, আজকে শ্রেয়াপুকেও বিয়ে দিয়ে দেবা প্রিয় আপু? প্রিয় নড়ে চড়ে উঠল। নিজেকে ঠিক করে পা বাড়াতে বাড়াতে আওড়ালো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, তোরা ওকে ধরে নিয়ে আয়, আমার চিন্তা করতে হবে না, আমি নিজে পায়ে হেঁটে চলে যাব। সত্যি সত্যি প্রিয়র কথা অনুযায়ী সব কটা শ্রেয়াকে ধরে বেঁধে সিঁড়ি পর্যন্ত এনে হাজির করে। কোনো মতে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে দম ফেলে শ্রেয়া। মাথার ঘোমটাটা ঠিকঠাক আছে কিনা তা হাত দিয়ে পরখ করে নিল। গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নেমে আসে নিচে। প্রিয় ততক্ষণে সদর দরজা পেরিয়ে স্টেজ অভিমুখে। অন্যদিকে শ্রেয়ার অসহ্য লজ্জায় পুরো কায়ায় তরঙ্গ খেলে যাচ্ছে। নেত্রযুগল নিঃস্ব হয়ে পড়েছে ক্ষণে ক্ষণে। এই বুঝি অচেনা কোনো অতিথি জিজ্ঞেস করে বসলো, তুমি বুঝি বউ? অত্যাধিক বিস্ময় সমেত অনিচ্ছা সত্ত্বেও পা দুটো এক প্রকার জোর করে চালিয়ে বাইরে আসলো। আজ ঠেলাগাড়ি হতে মন চাইছে। কেউ যদি পশ্চাৎ হতে ঠেলতো তবে বোধহয় খুব খুব বেশ হতো। ফলস্বরূপ শ্রেয়া এগিয়ে যেতে এক পা করে। মনের জোরের প্রয়োজনীয়তায় আবশ্যক হয়ে উঠল না। তাহলে আমাদের জীবনে চলার পথে কি শুধু পা দুটো থাকলেই চলা যায়? যেমন করে গাড়ির চাকা থাকে, সেই চাকা দ্বারা দীর্ঘ লম্বা রাস্তা অতিক্রম করে, এমনটা? গাড়ির ক্ষেত্রেও বিশেষ ভিন্নতা বিদ্যমান। পেট্রোল তেলবিহীন সেই জড়বস্তু কোনো মূল্য নেই। মানুষের জীবনেই পা থাকলে চলে না, গায়ের শক্তি থাকতে হয়। তার চেয়েও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মনের জোর। মনের জোর, ইচ্ছে শক্তি কিন্তু মানুষকে উচ্চতার শিখরে পৌঁছে দেয়। একটা মানব কিংবা মানবী দেহের শক্তি খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করার ক্ষমতা রাখে না। প্রথম প্রয়োজন হয় মনের শক্তি। মনের জোরেই দেহ চলে। কিন্তু শ্রেয়া সেটাই খুঁজতে পেতে ব্যর্থ। মনে হচ্ছে আবারও মেহরিমা সামনে এসে দাঁড়াবে, বলবে অমন করে সেজে এসেছো কেন? নিজেরও সংকোচ লাগছে, তাই আর স্টেজের দিকে পা না বাড়িয়ে একপাশের কাছাকাছি দাঁড়িয়ে রইল। তবে রক্ষা হলো না। প্রিয়র আদেশে ওকে টেনে টুনে নিয়ে গেল সবগুলো। অগত্যা দুপা সচল হয়ে পারল না।
দুই পরিবারের মেহমানের পুরো বাগান ভরপুর। স্টেজের সামনে পাতানো চেয়ারে বসে আছে চেনা অজানা অনেক পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা। সবাই ওর দিকে কেমন ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। বিশাল বড় স্টেজ, এক পাশে আয়ুষ ও প্রিয়র স্থান, অন্য পাশে তুর্য ও অহমিকার। প্রিয় নিজের আসন ছেড়ে অন্য একটা চেয়ার এনে নিজেদের পাশে রাখলো। আয়ুষকে নিচু গলায় বলল, তুমি চেয়ারে বসো না, আমি এখানে বসে শ্রেয়ার সাথে পিক তুলব। পাশে থাকা শ্রেয়ার কর্ণ অব্দি বিনা বাধায় প্রত্যেকটা শব্দ পৌঁছালো। কি বলছিস তুই? পাগল হয়েছিস? ভাই আপনি বসে থাকেন, আমি স্টেজে বসবো না, নিচে গিয়ে বসবো। একদম ওর কথা শুনবেন না। আয়ুষ স্মিত হেসে দাঁড়িয়ে পড়ল, আর চোখে প্রিয়র দিকে তাকিয়ে বলল, বউ বললে কি সব কিছুতেই রাজি? তুমি বসো, বইয়ের তোমার সঙ্গে ছবি তুলবে, আমি না হয় তোমাদের আমার মুঠোফোনে বন্দি বানাই। বলতে দেরি হলেও আয়ুষের মোবাইল বের করতে খুব একটা সময় লাগেনি। ইশারায় দুজনকে একসাথে বসতে আদেশ করে। বাধ্য সুবোধ বালিকা হয়ে উভয়ের বধূরূপে বন্দিনী হয়ে গেল। তন্মধ্যে অপর পাশে বসানো হলো অহমিকাকে। ভারী মেকআপে অদ্ভুত সুন্দর ঠেকল তাকে শ্রেয়ার নজরে। হৃদয়স্থল যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করলো। শুধু হলুদের সাজে দেখে এহেন অবস্থা, তাহলে যখন তুর্য এসে অহমিকার পাশে বসবে কেমন করে সহ্য করবে সে? তার সহ্য শক্তির মাত্রা কম, খুবই ক্ষীণ। পানি পান করার বাহানায় রটিয়ে উচ্চস্থান ত্যাগ করে ভূমিতে পা রাখল। জুতোর নিম্নতলে পিষে যাচ্ছে সবুজ ঘাসগুলো। দ্রুত হেঁটে বাগানের মধ্যিখানে এসে থমকে গেল। নিস্তব্ধ হয়ে পড়ল চোখ জোড়া। সামনে মেহরিমা, রাশেদা, ত্রিহা ও তুর্য হেঁটে আসছে। তারাও কয়েক পা এসে থেমে যায়। রাশেদা ওর চিবুকে হাত রেখে মন্ত্রযুক্তের ন্যায় চেয়ে থাকে, মায়াভরা কণ্ঠে বলে ওঠে, তোকে কি সুন্দর লাগছে রে মা, মনে হচ্ছে তুই বউ। শ্রেয়া মেকি হাসলো, লজ্জায় মাথা নত করল। পরক্ষণে চোখ তুলে রিনিঝিনি স্বরে বলল, ধন্যবাদ আন্টি, এত সুন্দর একটা শাড়ি দাও। বাক্যটা সমাপ্ত করার আগে একটা গমগমে গম্ভীর স্বর যেন কণ্ঠে চেপে ধরে। রাশভারী গলায় বলে, আন্টি, সবাই অপেক্ষা করছে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, চলুন, নয়তো পরে সবাই ঘুমিয়ে ডুলো ডুলো হয়ে মাটিতে গড়াগড়ি খাবে। আরে তুমি একদম ঠিক বলেছো তুর্য, চলো চলো। শ্রেয়া তুইও আয়। আমি একটু পর আসছি, মোবাইলটা ঘরে রয়ে গেছে। আচ্ছা আমরা যাই। মেহরিমা তীক্ষ্ণ চোখে চেয়ে পা মিলালো সবার সাথে। তুর্য তাদের আগেই চলে গেল। শ্রেয়ার প্রচন্ড বিষণ্ণতা হলো। লোকটা একটা বারো ওর দিকে চেয়ে দেখলো না। কেন দেখবে? আজ যে কেবল অহমিকাকে দেখবে, যে কিনা আগামীকাল চিরকালের নিমিত্তে তার বউ হয়ে যাবে। অথচ ওর মস্তিষ্কে সারাক্ষণ মানুষটার দিকেই চেয়ে রয়েছে, তিরিখা নজরে, এক রাশ মুগ্ধতার সহিত। সারা পাঞ্জাবিতে শুধুই একজন শুভ্র পুরুষ দেখছিল। এক মুহূর্তের জন্য স্পৃহা হয়েছিল পাশে দাঁড়িয়ে কাউকে বলতে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত বক্ত করুন তো, আমাদের একসাথে কেমন লাগছে? সাদা এবং লালের কম্বিনেশনে মোহনীয় না? কিন্তু হায়, এই যে কখনোই হবার নয়, হবেও না। এক কৃষ্ণবর্ণের রজনী পেরুলেই প্রকৃতির দুটির বিচরণ, খেলা শুরু হয়ে যাবে। সেই সঙ্গে প্রিয় মানুষের সন্ধি হবে অন্য এক রমণীর সাথে। বুকে পাথর সমান ওজন কমানোর প্রয়াসে দীর্ঘময়িত নিঃশ্বাস ছাড়ে শ্রেয়া। নেহাত ওইখানে থেকে উঠে আসতে পেরেছে, নয়তো চক্ষু কোল বেয়ে যে অশ্রুকণার কপল ছুঁড়ে চিবুকে বেয়ে গলা স্পর্শ করেছে তার সবার চোখে বিদ্ধ। গটগট পায়ে ঘরে ঢুকে পানি পান করলো। অনুষ্ঠান বাহিরে হবার ঘরে তেমন একটা কেউ নেই। তেমন একটা বলতে ভুল, কেউই নেই। গায়ের তীব্র আওয়াজ আসছে। শ্রেয়া শক্তিহীন দেহখানি সোফায় এলিয়ে চোখ বুজে বসে আছে। দুদিকে কার্নিশ বেয়ে অবনীলায় গড়িয়ে যাচ্ছে জল। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে। ভালো লাগছে না। অঢেল কষ্টে শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। এই দুঃখের শেষটা কোথায়? কখনো কি সমাপ্তি ঘটবে, নাকি অন্তিমকাল অবধি বয়ে বেড়াতে হবে? মাথা উঠিয়ে বসলো। নেত্র মেলতেই হতবিলম্ব বাকরুদ্ধ। যাকে কেন্দ্র করে কল্পনা করে এত কষ্টের সৃষ্টি, সেই ব্যক্তির সামনের সোফায় বসে আছে ভাবলেশীন। দৃষ্টি হাতের লাল গোলাপের দিকে নিবদ্ধ। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফুলটা।
শ্রেয়া বিহ্বল কণ্ঠে কিছু বলতে চাইল, হাতে নাড়তে চুরির আওয়াজ তুর্যর ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে। ভরকে গেল ও। এইভাবে তাকানোর মানে বুঝলো না। কোমরে হাত দিয়ে চেক করলো শাড়ি সরে গেল নাকি। এই ব্যক্তির আবার লজ্জায় ফেলতে দক্ষ। কোনো কারণ না পেয়ে ভরকে যাওয়ায় বাজায় রেখে বললে উঠল, আপনি এখানে বসে আছেন কেন? বইয়ের পালিয়ে যাওয়ার গল্পটা শোনানোর জন্য। তুর্য চিরাচরিত কণ্ঠের বাক্য কর্ণপাত হতেই শ্রেয়া বক্ষস্পন্দন বেড়ে যায়। হামতা হামতা করে কণ্ঠস্বর। কি? তুমি কি বউ? আর বউ হলে অনুষ্ঠান থেকে পালিয়ে এখানে এসে হাত পা ছড়িয়ে বসে কেন? আমি বউ কেন হতে যাব? তুর্য শঠান হয়ে বসে, আনন্দপূর্ণ মেজাজে বলে, বউ না হলে বইয়ের মতন সেজেছো কেন? ছেলেদের ইমপ্রেস করা ধান্দা? শ্রেয়া বুঝে পায় না এই লোক কথায় কথায় ধান্দা শব্দ ব্যবহার করে কেন, আর এটা ওর বেলায় কেন করে? ও কি ধান্দাবাজ মেয়ে? কিছু কঠিন কথা শোনাতে যেও দমে যায়। নম্র স্বরে সাফাই দেবার ভঙ্গিতে বলে, আন্টি দিয়েছেন অর্নামেন্টস, শাড়িটা, তাই ওনাদের জিনিস ফেলতে পারলাম না। আর প্রিয় এমন করে সাজিয়ে দিয়েছে। আকস্মাৎ তুর্য ঠান্ডা দৃষ্টি ফেলে ফিচেল কণ্ঠে বলল, আন্টি দিয়েছে? হ্যাঁ। শ্রেয়া মাথা নাড়িয়ে জানালো। পর মুহূর্তেই দেখে তুর্য ঠোঁটের কোণে সুপ্ত বাঁকা হাসি নিয়ে ওর নিকট আসে। কানে গোলাপেরটা গুজে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পূর্বেই বেরিয়ে গেল। হতভম্ব হয়ে রইল। প্রিয় খবর পাঠিয়েছে তাড়াতাড়ি স্টেজে পৌঁছাতে, এখন কি বিয়ে হবে। এটা শুনে কয়েক মিনিট সেকেন্ড শ্রেয়া স্থগিত হয়েছিল। ডিসিশনটা চৌধুরী বাড়ির সদস্যদের, সবার নয়, কেবল তুর্য ও আয়ুষের। তারা দুজন আগেই সবার সাথে কথা বলে ঠিক করে রেখেছিল। তবে প্রিয়কে জানানো হয়নি, মেহমানরা পর্যন্ত জানে না। আজ বিয়ের কার্যটা সম্পূর্ণ হয়ে যাবে, কাল সেই উপলক্ষে অনুষ্ঠান। শ্রেয়ার কাছে এটা খুব ইউনিক লাগলো, কিন্তু মরে যেতেও ইচ্ছে জাগছে। স্বামীর বিয়েতে উপস্থিত হতে যাচ্ছে, কখনো মানুষটার বুকে মাথা রাখা হলো না। সুখ দুঃখ ভাগাভাগি পর্বটা এলো না, হলো না সংসার করা। কেবল প্রিয়র জন্য যেতে হবে। মেয়েটা ওর জন্য অনেক করেছে, স্বার্থপর হলে চলবে না একদম। কিছু দিতে না পারুক, বিয়েতে অংশীদার তো হওয়াই যায়, সেই চিন্তায় অটল থেকে দ্রুত পদে আসে। আস্তে আস্তে শুনতে পায় কাজী সাহেব রসকসীন স্বর, পাত্র কনে তো রেডি, পাত্র কনে তো রেডি, তাহলে বিয়ে শুরু করি। বাড়ির বড় ছেলেকে দিয়েই শুরুটা হোক। তৎক্ষণাৎ শ্রেয়ার কর্ণধার হয় আরো একটা কণ্ঠ, তুর্যের গম্ভীর স্বর, একটু অপেক্ষা করুন কাজী সাহেব, আমার বউ আসতে দিন। এইটুকু বলে সামনের দিকে তাকালো। শ্রেয়া পাথর হয়ে গেল নিমেষে। সবার মুখশ্রীতে অবাকতার ছাপ। দেখলো তুর্য এগিয়ে এসেছে, দাঁড়িয়েছে ওর সামনে। ওর হাত ছুঁয়ে বলল, তোমার জন্য কাজী সাহেব দাঁড়িয়ে আছি, চলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শ্রেয়া ভয়ার্ত দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকালো। অনুভব করলো আজ হৃদস্পন্দন একদম স্বাভাবিক। গতি নিয়ন্ত্রণ হারা হয় কি একটা বারো, কিন্তু মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। কিছুই বুঝতে পারছে না। ভেতরে ভয়ের রেশ পর্যন্ত নেই, যা আছে সব বাহ্যিক অংশে। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির অনুভূতির ভয়ের মুখোমুখি হলো সে। তুর্য তাড়া দিয়ে বলল, চলো। সামলে ওঠার সুযোগ দিল না, বরঞ্চ হাত ধরে স্টেজে নিয়ে আসলো তুর্য। সকলের উৎসুক চাহনি নিবদ্ধ দুজনের দিকে। অনেকেই ইতিমধ্যে ফুসুর ফাসুর শুরু করে দিয়েছে। এটাই হবার ছিল। যখন কাঙ্ক্ষিত ঘটনার ফলল না, তা অকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। মানুষের মুখে মুখে সেই বিষয়ে আলোচনার সমালোচনায় যেন শ্রেয়। মেয়রিমা চৌধুরী মুখে বিস্ময়ের ছাপ বিশদ। এগিয়ে এসে বললেন, তুর্য, এই মেয়ের হাত ধরে এখানে নিয়ে আসলি কেন? তুর্য স্মিত হাসে মায়ের দিকে তাকিয়ে শ্রেয়ার হাতটা ধরে রেখে বিলম্ববিহীন সিধা জবাব দেয়, বউকে আবার বিয়ে করতে নিয়ে আসলাম। মেহরিমা হাতকে উঠলেন, বউ, তোর কি শরীর খারাপ লাগছে? এই মেয়ে তোর বউ হবে কেন? কি আবল তাবল বকছিস? মা, বিয়েটা হয়ে যাক, তারপর বলবো সুস্থ আছি কিনা। আর বউ কিভাবে হলো সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। অভিনেত্রীর ট্যাগটা দিতে পারছি না, কারণ আমার কাছে মা যেমনই হোক কঠোর,
মিথ্যেবাদী, ছলনাময়ী, এসবে মাথা ব্যথা নেই। সত্য একটাই, তুমি আমার মা এবং আমার কাছ থেকে যথেষ্ট সম্মান ভালোবাসা পাওয়ার যোগ্য। কথাগুলো অত্যন্ত ঠান্ডা গলায় বলল তুর্য। মেয়রিমা ছেলের অপর হাতটা হাতের মুঠোয় নিয়ে কেঁদে উঠলেন। নরম কণ্ঠে বললেন, বিয়েটা করিস না, তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তুই জানিস না এই মেয়েটা কেমন। তোকে ফেলে বিয়ের পরের দিন পালিয়েছে ও, আবার ধোকা দিবে তোকে। তুর্য হাত বাড়িয়ে মায়ের গালে লেগে থাকা জলবিন্দু মুছে দিল। বলল, বিয়ে হয়ে গেছে, ভাঙ্গেনি কখনো। বউকে ছাড়ার প্রশ্নই আসে না মা। ওই যে বললাম, মা অপরাধ করলেও তার প্রতি সম্মান কমে যাবে না, তেমনি বউ করলেও ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। অবশ্য সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। এছাড়া প্রত্যেক মানুষের নেওয়া পদক্ষেপের পিছনে কোনো না কোনো কারণ লুকায়িত থাকে। বাধা দিও না প্লিজ। তুর্যের এত নরম কণ্ঠস্বরে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য অবাক। এত বড় একটা সত্য জানতে পারলো, অথচ নিস্তেজ আছে তা যে